तेरे बिना नामुमकिन है जिंदगी का गुजारा सनम। বাহ, দরজা জানলা তো বেশ ভালোই খুলে রেখেছে দেখছি। তাও পুরোটাই খুলে ফেলো না, লোকে ভালো করে দেখতে পাবে। কথাটা শুনে আমি কিছুক্ষণ রাফিদের দিকে তাকিয়ে রইলাম। ওনার এই শান্ত গলায় বলা কথাটাও যেন আমার বুকটা চিরে বের হলো। ওনার কথা বুঝতে একটু সময় লাগলেও ঠিকই বুঝতে পারলাম কথাটা উনি আমাকেই বলেছেন। আর দরজা জানলা বলতে যে উনি আমার কাপড়কেই বুঝিয়েছেন তার বুঝতে বাকি নেই আমার। আসলে আমি শাড়ির সাথে যে ব্লাউজটা পরেছি তার গলার পিছন দিকটা অনেকটাই বড়, যার কারণে আমার পিঠের সাইডটা বেশ খানিকটা দেখা যাচ্ছিল। আমার শাড়ির সাথে আর কোনো ম্যাচিং ব্লাউজ ছিল না, যার কারণে এটাই পরতে হয়েছে। অবশ্য চুলটাও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু গরমের কারণে কিছুক্ষণ আগে খোপা করি। রাফিদ আমাকে অপমান করে এটা নতুন কিছু না, তবে এরকম বাজে কথা সে আজ প্রথম বলল আমাকে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। আমি দিশারি রহমান ফারিন, ডাকনাম দিশা, আর রাফিদ হলো আমার নাম মাত্র হাজবেন্ড। পারিবারিকভাবে বিয়েটা হয়েছিল আমাদের, তবে তার ব্যবহারে আমার কেন যেন মনে হয় সে আমাকে আরো আগে থেকেই চেনে। 2 মাসের বিয়েতে উনি আজ অব্দি আমাকে স্ত্রীর অধিকার দেওয়া তো দূরে থাক, আমাকে অপমান ছাড়ার কিছুই দেয়নি। এর কারণটা পর্যন্ত আমার কাছে অজানা। উনি কেন আমার সাথে এমন করছে এর কিছুই আমি জানি না। কিছুক্ষণ আগে আজ আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে গায়ে হলুদ অনুষ্ঠানে এসেছিলাম, অবশ্য রাফিদের সাথে নয়, আমার ফ্রেন্ডের ভাইয়ের বন্ধু উনি। সেই সুবাদে উনিও ইনভাইটেড। আমি ওনার সাথে আসতে চাওয়ায় উনি আমাকে সব মানা করে দিয়েছেন। উনি আমাকে কারোর সামনে পরিচয় করে দিতে পারবেন না, তাই আমিও আর এই নিয়ে কিছু বলিনি। উনি আমার আগে এখানে চলে এসেছেন। গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালীন এক কোণে দাঁড়িয়েছিলাম। একটা ছেলে বারবার ইচ্ছাকৃত গায়ের উপর পড়ছিল আমার। খুব রাগ হচ্ছিল, কিন্তু লোকজন থাকার কারণে কিছু বলতেও পারছিলাম না। রাফিদকেও কোথাও দেখতে পাচ্ছি না। খেয়াল করলাম আমার শাড়িটা কোমরের সাইডে দিয়ে একটু সরে গেছে, তাই এই পরিস্থিতি এড়াতে আমি ওয়াশরুমের দিকে চলে গেলাম। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ঠিক করছি, এমন সময় অনুভব করলাম আমার পিঠে কেউ খুব বাজেভাবে টাচ করছে। আমি পিছন ফিরেই পুরোপুরি আটকে উঠলাম, কারণ ওই ছেলেটা এখানে অব্দি চলে এসেছে। কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি? কিন্তু ছেলেটা কিছু না বলে আমার দিকে এগোতে লাগলো। সে যখন হাত বাড়িয়ে আমার কোমর স্পর্শ করতেই যাবে, তখনই কেউ খপ করে তার হাতটা ধরে ফেললো। পাশে তাকিয়ে দেখি রাফিদকে দেখেই আমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি, যেন প্রাণটা আবার ফিরে পেলাম। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে চরম রেগে আছে। সে ওই ছেলেটার নাক বরাবর একটা ঘুষি মারলো, যার ফলে তার নাক দিয়ে রক্ত পড়ছে। সেই ছেলেটা বেধারম ভাবে মারছে আর বলছে, তোর সাহস হলো কি করে ওকে টাচ করার? বল, তোর কলিজাটা আজ আমি বের করে দেখবো কত বড়। তুই কার জানে হাত দিয়েছিস তুই জানিস না। আমি রাফিদকে থামানোর প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। অবশেষে আর না পেরে চিৎকার করে বললাম, রাফিদ থামুন! আমার চিৎকারে যেন কাজ হলো। রাফিদ ছেলেটার কলারের এক হাত ধরা অবস্থায় অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইল। ততক্ষণ ছেলেটা তাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কায় রাফিদ টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আমি গিয়ে তাকে ওঠানোর জন্য ওনার হাত ধরতে উনি ঝাড়ি মেরে আমার হাত ছাড়িয়ে নিলেন। তারপর উঠেই তিনি শান্ত গলায় সেই কথাটা বললেন। এখন বাড়িতে ঢুকেই রাফিদ আমাকে রুমে নিয়ে এসে আমার হাতটা ধরা অবস্থায় আমাকে সামনের দিকে ছুঁড়ে মারলো, তারপর ঠাস করে দরজাটা লাগিয়ে দিল। দরজার শব্দে আমি কেঁপে উঠলাম। আমার কপালে যে আজকে দুঃখ আছে তা বেশ ভালো করেই বুঝতে পারছি। তার চেহারা দেখেই আমার হাত পা কাঁপছে। আজ অব্দি তাকে আমি এভাবে রাখতে দেখিনি। এখন কি করবে কে জানে। সে আমার দিকে এগিয়ে এসে আমার মুখটা তার উল্টো দিকে ফিরিয়ে তার হাত দুটো দিয়ে আমার হাত দুটো সামনের দিকে চেপে ধরে আমার পিঠটা বুকের সাথে ঠেকিয়ে তার সাথে মিশিয়ে নিল। তারপর তার থুতনিটা আমার কাঁধে রেখে বেশ শান্ত গলায় বলল, তা কি যেন বলছিলে তুমি তখন? ঠিক শুনতে পাইনি, কাইন্ডলি আবার রিপিট করো তো।
আমি এদিকে রীতিমতন কাঁপছি। আমি জানি তার এরকম শান্তভাবে কথা বলার মাঝে লুকিয়ে আছে প্রচুর রাগ, কারণ এই কয়দিনে তাকে এতটুকু আমি চিনিয়েছি। সে এবার আমাকে ওই অবস্থায় দেওয়ালের সাথে জোরে চেপে ধরলো। তারপর সে তার মাথাটা আমার মাথার সাথে চেপে ধরে তার হাত দুটো এবার আমার কোণের ওপর অংশে খুব শক্ত করে ধরলো। এদিকে আমার গলাটা দেওয়ালের সাথে লেগে থাকায় খুব ব্যথা লাগছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে এবার রেগে খুব চিৎকার করে বলল, কি হলো, কথা বলছিস না কেন এখন? হ্যাঁ, তখন তো খুব জোরে চিৎকার করে আমাকে থামতে বলেছিলি, তা এখন বল না থামতে। বল, কি হলো, চিৎকার করে এখন। আমি এবার কেঁদে কেঁদে বললাম, রাফিদ কি করছেন কি? ছাড়ুন আমাকে, আমার খুব ব্যথা লাগছে, প্লিজ ছাড়ুন আমাকে। কেন, আমি ধরলেই তোর ব্যথা লাগে? খুব ভালো লাগে না তোর পরপুরুষের সাথে ডলাডলি করতে? এখন আমি টাচ করেছি বলেই তোর ভালো লাগছে না, তাই না? পরপুরুষকে শরীর দেখানোর জন্যই তো এত বড় গলার ব্লাউজ পরেছিস। কি ঠিক বলিনি আমি? এখন দেখ তোর সাথে কি কি করি। এই কথা বলে সে তার এক হাত আমার খোলা পিঠে রাখলেন এবং বললেন, এখানেই তো টাচ করেছিল ওই ছেলেটা, তাই না? বলেই খুব জোরে সে আমার পিঠে তার নখ দিয়ে বড় একটা আঁচড় কাটলো। আমি ব্যথায় যে চিৎকার দিতে যাব, তখনই রাফিদ অন্য হাতে আমার মুখ চেপে ধরে শান্ত গলায় বলল, শ্শ্, চিৎকার করে না শোনা, লোকে শুনতে পাবে যে। এখনো তো আরো অনেক কিছু করা বাকি। এইটুকুতেই যদি চিৎকার করো তাহলে কিভাবে হবে বলো তো? পিঠের ব্যথায় আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, চিৎকার করে কাঁদতে মন চাইছে আমার, কিন্তু রাফিদ আমার মুখে তার হাত দিয়ে চেপে ধরে রাখায় তাও পারছি না। আর না পারছি তাকে কিছু বলতে। পিঠে কিছুটা ভেজা অনুভব করতে পারছি, মনে হয় রক্ত বের হয়ে গেছে। রাফিদ এবার এক হাতে আমার মুখে ধরা অবস্থাতে অন্য হাতে পিঠের আঁচড় দেওয়া জায়গাটায় স্পর্শ করে হাত বুলাতে বুলাতে বলল, ইস, কতখানি কেটে গেছে দেখো তো শোনা, ভীষণ জ্বালা করছে নিশ্চয়ই, তাই না? ওহো, এখন তো ওষুধ লাগাতে হবে। দাঁড়াও শোনা, এখনই তোমাকে আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি, এরপর দেখো একটুও ব্যথা করবে না। একথা বলে সে আমার পিঠের কাটা জায়গাতে খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। এবার আমি নিজেকে শান্ত রাখতে পারছিলাম না। আমি ব্যথায় চোখ দুটো খিচ্ছে বন্ধ করে পিঠটা কুঁচকিয়ে ফেলি ও রাফিদকে সরানোর আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু না, এতেও কোনো কাজই হচ্ছে না। সে এবার আমাকে তার দিকে ফেরালো, ফিরিয়ে আমার মুখটা শক্ত করে তার এক হাত দিয়ে দুই গাল চেপে ধরে বলল, কি হলো, খুব ব্যথা লাগছে? আমার যে এর থেকেও বেশি লেগেছে, ওটার কি হবে বল? এটা তো মাত্র ট্রেলার পিকচার, তো এখনো বাকি। ওটা দেখবি না? এখন এত মোচড়ামুচি করছিস কেন? আগে মনে ছিল না? আমি এবার কোনো রকমে কেঁদে বললাম, প্লিজ রাফিদ, আমাকে এমন কিছু করবেন না, আমার ভুল হয়ে গেছে, আর এমনটা হবে না, আমার সত্যি খুব ব্যথা লাগছে, প্লিজ ছেড়ে। আমাকে আর কিছু বলতে না দিয়ে সে আরো জোরে আমার গাল দুটো চেপে ধরলো, তারপর ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, আর একটা কথাও না। এখনো তোকে অনেক শাস্তি দেওয়া বাকি আছে, তাই কথা যত কম বলবি তোর জন্য ততই ভালো হবে, বুঝতে পেরেছিস? আমি এদিকে তার কাছে আকুতি মিনতি করেই যাচ্ছি, সে তার এক হাত দিয়ে আমার শাড়ির আঁচলটা এক টানে আমার কাঁধে থেকে ফেলে দিল, তারপর তার দুই হাত আমার উন্মুক্ত কোমরে রেখে খুব জোরে চেপে ধরলো, এতটা জোরে যে তার নখগুলো মনে হচ্ছে আমার শরীরের ভিতরে ঢুকে যাবে। আমি তার মুখের দিকে তাকিয়ে দেখি সে বাঁকা এসে এক ভ্রু উঁচু করে আমার দিকে তাকিয়ে আছে। আমি তার মতিগতি বুঝতে পেরে আবারও অশ্রু ঝরা চোখে তাকে বলতে লাগলাম, প্লিজ রাফিদ, না, প্লিজ না রাফিদ, না। মা গো! সে এবার তার দু হাত দিয়ে আমার কোমর থেকে পেট অব্দি আঁচড় কাটলো, তারপর দু হাত আলতো করে আমার গালে রেখে বলল, ওহো, খুব কষ্ট হচ্ছে শোনা, ব্যাস আর একটু সহ্য করো, তারপর দেখো আর কষ্ট হবে না তোমার। রাফিদকে আমার পুরো পাগল মনে হচ্ছে, নিজেই কষ্ট দিচ্ছে আবার নিজেই এসব বলছে, কেন করছে সে এমন? আমি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি।
এরই মধ্যে পেটে আঁচড় কাটার অংশে কারো গরম নিঃশ্বাসের সাথে ঠোঁটের স্পর্শ অনুভব করলাম। হ্যাঁ, সে একটার পর একটা কিস করে যাচ্ছে আমার পেটে। এক পর্যায়ে সে আবারও আগের মতো আমার কাটা জায়গায় 3-4টা কামড় বসিয়ে দিল। আমার যেন মনে হচ্ছে কেউ আমার কলিজাটা টেনে বের করে ফেলছে। হ্যাঁ, এতটাই কষ্ট হচ্ছে আমার। কাঁদতে কাঁদতে গলাটাও ভীষণ ব্যথা করছে আমার, তাই আর শব্দ করে কাঁদতে পারছি না আমি। মুহূর্তের মধ্যেই আমার চোখের চারপাশটা যেন অন্ধকার হয়ে আসছে। আস্তে আস্তে চোখ দুটো বন্ধ হয়ে যেতে লাগলো আমার। আর সহ্য করতে পারছিলাম না আমি এই অত্যাচার। তবে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় বুঝতে পারছিলাম রাফিদ আমার গাল চাবড়াতে চাবড়াতে আমাকে ডেকে চলেছে, কিন্তু সে ডাক শোনার ভাগ্য বোধহয় আমার আর হয়নি। চোখ মেলে নিজেকে বিছানায় আবিষ্কার করলাম। আশেপাশে তাকিয়ে আর রাফিদকে দেখতে পেলাম না। আমি আস্তে আস্তে উঠে খাটের সাথে হেলান দিয়ে বসলাম। দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে দেখি 10টা বেজে গেছে। অনুষ্ঠান থেকে রাফিদ যখন আমাকে এখানে নিয়ে আসে প্রায় 4টার দিকে। পেটে ও পিঠের সাইডটা এখনো ব্যথা করছে আর ভীষণ জ্বালাও করছে। তবে কেন জানি মনে হলো ব্যথাটা আগের মতো নেই। খেয়াল করে দেখলাম আমার পেটের কাটা অংশে সাদা ক্রিম জাতীয় কিছু একটা লাগানো। বুঝতে পারলাম ওটা মলম, কিন্তু প্রশ্ন হচ্ছে মলমটা লাগালো কে? বাড়িতে আমি আর রাফিদ ছাড়া আর কেউ নেই এই মুহূর্তে। তাহলে কি রাফিদ? বোধহয় ওই লাগিয়েছে। নিজেই ব্যথা দিয়ে ওষুধ লাগানোর মানেটা কি? আমার শ্বশুর নেই, উনি নাকি অনেক আগেই মারা গেছেন। রাফিদের আপন বলতে শুধু ওর মা আর ছোট্ট একটা বোন আছে, মানে আমার শাশুড়ি ও আমার ননদ। কিন্তু তারা আমাদের সাথে এখানে থাকেন না। কেন থাকে না তাও জানি না, তবে কেন জানি মনে হচ্ছে আমি এই বাড়িতে আসার পরই তাদের অন্য জায়গায় শিফট করা হয়েছে। কিন্তু কেন? আমার ননদকে আমি আজ অব্দি দেখিনি। শাশুড়ি মাঝে মাঝে এসে দেখা করে যায় ও খোঁজ খবর নিয়ে যায়। আমি বুঝতে পারছি না এইসবের পেছনে রহস্য কি। এরকম হাজার প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমার এসব চিন্তা ভাবনার মাঝখানে কেউ একজন বলে ওঠে, যাও ফ্রেশ হয়ে এসো। পাশে তাকিয়ে দেখে রাফিদ দরজার সামনে হেলান দিয়ে 2 পকেটে হাত দিয়ে বাঁকা এসে আমার দিকে তাকিয়ে আছে। আমি তো আমাকে চরম সীমায় পৌঁছে গেছি। কিছুক্ষণ আগে আমার সাথে এত কিছু করার পরও তার চোখে মুখে আফসোসের কোনো ছাপ নেই, বরং তার ভাব দেখে মনে হচ্ছে যে সে কিছুই করেনি। একবারে ইনোসেন্ট একটা বেবি। এর মধ্যে সে আবারও বলল, কি হলো? কি বললাম মন দিয়ে শুনতে পাওনি? ডোজ দেব নাকি আবার? আমি এবার বড় বড় চোখ করে ওর দিকে তাকালাম। কতটা খারাপ এই লোকটা ভাবা যায়। এইভাবে টর্চার করার পর কোনো সহানুভূতি তো দেখাচ্ছেই না, উল্টে আরো হুমকি দিচ্ছে। নিচের দিকে তাকিয়ে দেখে আমি এখনো শাড়ি পরা অবস্থাতেই রয়েছি। ওর মার খাওয়ার আর কোনো ইচ্ছা নেই আমার। এমনিতে অনেক দুর্বল লাগছে, তার উপর সেই সকালে যে খেয়েছি এখনো পর্যন্ত আর কিছুই খাওয়া হয়নি আমার। কোনো রকমে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ালাম, কিন্তু ওয়াশরুম অব্দি আর পৌঁছাতে পারলাম না। শরীর অতিরিক্ত দুর্বল থাকার কারণে ওয়াশরুমে ঢোকার আগেই কার্পেটের সাথে পা আটকে নিচে পড়ে গেলাম। কিছুটা ব্যথাও পাই। পাশে তাকিয়ে দেখি আমি পড়ে যাওয়াতে রাফিদের মধ্যে কোনো হেলদোল নেই। সে আগের মতো দাঁড়িয়েই আমার দিকে তাকিয়ে আছে। মানুষ এতটা পাষাণ হয় কি করে? রাস্তার কুকুরের প্রতিও তো মানুষ একটু দয়া দেখায়, সেই জায়গাতে আমিও সহধর্মণী। তবু সে আমাকে একটু হেল্প করতে এগিয়ে আসলো না। নিজে নিজেই কষ্ট করে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি রাফিদ সোফায় বসে ল্যাপটপে কাজ করছে। আমি বের হতেই সে ল্যাপটপের দিকে তাকিয়ে বলল, খাবার রাখা আছে, খেয়ে নাও। আমি তার কথার কোনো জবাব না দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। সে আবারও বলল, আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না, তা তুমি খুব ভালো করেই জানো, তাই চুপচাপ খেয়ে নাও। এবার আমি বললাম, খাবো না, আমি ক্ষুধা নেই। আমার অভিমানী সুরে সে এবার সোফায় ছেড়ে উঠে টি টেবিল থেকে একটা প্লেট নিয়ে আমার হাতে ধরে খাটের উপর বসিয়ে দাঁতে দাঁত চেপে বলল, নিজের ভালো চাও তো চুপচাপ খেয়ে নাও। আফটার অল তুমি না খেয়ে অসুস্থ হলে আমি টর্চার করব কার উপর? আমি যে কিছু বলতে যাব অমনি সে তার এক হাতটা উঁচিয়ে ঘড়ির দিকে তাকিয়ে আবারও বলল, জাস্ট 30 সেকেন্ড,
এর মধ্যেই খাওয়া স্টার্ট করবে, না হলে কি করব তা তুমি খুব ভালো করেই জানো। আমি আর কথা বাড়ালাম না, কারণ আমি জানি এখন কথা বললে আমার কপালে দুঃখ আছে, আর এমনিতে আমার খুব খিদেও পেয়েছে, তাই চুপচাপ খেতে লাগলাম। সকালে কিচেনে চা করছি, রাফি জগিং করতে গেছে। প্রতিদিন চা নিয়ে একটা না একটা কাণ্ড তো আমার সাথে করেই সে। হয়তো গরম চা হাতে ঢেলে দিবে, নয়তো লেট করে দিয়েছি বলে শাস্তি দেবে। শাস্তিরও তো কি ছিরি, ঘরের একটা কাপড়ও তো মনে হয় বাদ রাখে না, সবগুলো আমাকে দিয়ে ধোয়াবে। এমনকি বিছানার চাদর, মেঝের কার্পেট, দরজার জানলা, পর্দাগুলোও বাদ রাখে না। আগের জন্মে মনে হয় আমি ওর প্লেটে ভাত চুরি করে খেতাম, ওটারই জন্য এখন আমার সাথে ও এমন করছে। এই নরক থেকে বের হওয়ার কোনো উপায় নেই। কোথায় যাব এখান থেকে চলে গিয়ে? যার তো কোনো জায়গা নেই আমার। কাজ কি করব কে জানে। এরই মধ্যে কলিংবেলটা বেজে উঠল। আমি তাড়াতাড়ি করে কিচেন থেকে বের হয়ে দিলাম দরজার দিকে এক দৌড়, নইলে এর জন্য একটা কাণ্ড বাঁধাবে। চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে থরথর করে কেঁপে চলেছি। না, রাফিদ কিছু করেনি, সে তো এক মনে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই ঠিক করছে, আর আমি তার পিছনে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছি। আসলে আমি রাফিদকে কিছু বলতে চাচ্ছি, কিন্তু ভয়ে বলতে পারছি না। হঠাৎই রাফিদ আয়নার দিকে তাকিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে বলে উঠল, তোমার কাঁপাকাঁপি শেষ হলে কি বলবে বলে ফেলো। আমি আশ্চর্য হয়ে তার দিকে তাকিয়ে আছি। বুঝলো কিভাবে যে আমি কিছু বলতে চাচ্ছি? এভাবে তো আমি রোজই তার জন্য চা নিয়ে দাঁড়িয়ে থাকি। অবশ্য নিজ থেকে নয়, এটাও তার এক ধরনের টর্চার। যেভাবেই বুঝুক তাতে আমার কি। এরপর আমি কাঁপা কাঁপা গলায় মাথা নিচু করে বললাম, আসলে কাল তো আমার ফ্রেন্ডের গায়ে হলুদ ছিল, আর আজ তো বিয়ে, তো তাই বলছিলাম যে। আমাকে আর কিছু বলতে না দিয়ে সে জোরে বলে উঠল, স্টপ। তার এরকম জোরে বলাতে আমি কেঁপে উঠে তার দিকে তাকিয়ে রইলাম। সে আস্তে আস্তে আমার দিকে এগোতে লাগলো। ভয়ে আমার পা জমে পুরোপুরি বরফ হয়ে গেছে। আমার হাতের চায়ের কাপটাও কাঁপছে, যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে। সে আমার কাছে এসে আমার হাত থেকে কাপটা নিয়ে নিল। তারপর চায়ের কাপে একটা চুমুক দিয়ে সেটাকে টি টেবিলের উপর রেখে আমার হাত দুটো ধরে স্লাইড করতে করতে সেদিকে তাকিয়ে ভ্রু কুঁচকে সাইকোদের মতন বলল, ওহ সোনা, কি যে করো না তুমি। এক্ষুনি তো গরম চা পরে হাতটা পুড়ে যেত। ইস, এই সুন্দর হাতটা পড়লে কেমন দেখা যাবে বলো তো? একটুও ভালো দেখা যাবে না, তাই না? সে এবার মাথা নিচের দিকে রেখে চোখ উপরে তুলে মোটকে আমার দিকে তাকালো। তারপরে এক হাত দিয়ে আমার গাল দুটো চেপে ধরে আমাকে একদম দেয়ালের সাথে নিয়ে ঠেকিয়ে আমার দিকে মাথা সোজা করে রাগী দৃষ্টি তাকিয়ে আবারও বলল, যা বলেছিস তা বলেছিস। এর বাইরে যদি আর একটাও কথা তোর মুখ দিয়ে বের হয়েছে, তাহলে তোর হাতের সাথে সাথে তোর এই সুন্দর ঠোঁটটাও পড়বে। আই থিঙ্ক বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইছি। এদিকে আমার ঠোঁটটা এত জোরে চেপে ধরায় ব্যথায় আমার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল থাকলে তো। একটু পর সে আমাকে ছেড়ে দূরে গিয়ে দাঁড়িয়ে দু হাতে গায়ের কোটটা ঠিক করতে করতে বলল, জাস্ট 20 মিনিট, এর মধ্যেই আমার ব্রেকফাস্ট রেডি চাই। গট ইট, গুড নাও। আমি ওভাবেই ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বললাম, কেন এমন করছেন আপনি আমার সাথে? প্লিজ বলুন না কি করেছি আমি। কেন আমার ওপর এরকম নির্দয়ের মতন আচরণ করছেন আপনি? প্লিজ বলুন না কেন এমন করছেন। সে আমার কথার কোনো উত্তর না দিয়ে বলল, তোমার টাইম কিন্তু শুরু হয়ে গেছে। আমি এখনো ওভাবে দাঁড়িয়ে কাঁদছি। সে আবারও ধমক দিয়ে বলল, গুড নাও। আমি দৌড়িয়ে সেখান থেকে নিচে চলে আসলাম। নিচে এসে ডাইনিং টেবিলে দুহাত রেখে দাঁড়িয়ে অঝরে কাঁদছি। কি এমন বলেছিলাম আমি যে সে আমার সাথে এমন করলো? কি ক্ষতি করেছি আমি তার? কেন এমন করছে আমার সাথে? আমার কোনো কথার জবাব দেয় না সে। আমি ছোট থাকতে আমার মা মারা যান। ছোটবেলা থেকে সৎ মায়ের সংসারে বড় হয়েছি। খুব অত্যাচার করতো উনি আমার ওপর। আমার বাবা সামান্য একজন দারোয়ানের চাকরি করে। বাবাও আমাকে তেমন একটা গুরুত্ব দিত না। আমাদের পারিবারিক অবস্থা তেমন ভালো না।
ছোট একটা ভাই আছে। টাকার জন্য ইন্টার পাস করার পর আর পড়ালেখা করার সৌভাগ্য আমার হয়নি। সামান্য কয়েকটা টিউশনি করতাম। ভাইটা এবার ক্লাস 10-এ, তারও পড়ালেখা বন্ধ হতে চলেছিল। ঠিক তখনই রাফিদের মা আমাদের বাড়ির বিয়ের প্রস্তাব নিয়ে আসে। তারা অনেক বড় লোক, দেশে 3-4টা বড় বড় কোম্পানি আছে তাদের। তার ছেলেকে বিয়ে করলে আমার পরিবারের সবার দায়িত্ব নেবেন ওনারা। আমার পরিবারের কেউ একটাবারের জন্য আমার কথাটা ভাবেনি, কোনো খোঁজ খবরও নেয়নি রাফিদের ব্যাপারে। বিক্রি করে দিল আমাকে টাকার বিনিময়ে। শুধু ছোট ভাইটা অনেক কেঁদেছিল, আমিও তাকে শেষবারের মতন জড়িয়ে ধরে প্রচুর কেঁদেছিলাম। বিয়ে পর্যন্ত রাফিদের আচার আচরণ সব স্বাভাবিক ছিল, কিন্তু বাসর রাত থেকেই কেন যেন সাইকো টাইপ আচরণ করছে আমার সাথে। আমার এখানে আসার পর থেকে তাদের সাথে আমার আর কোনো যোগাযোগ হয়নি। হবে কিভাবে? রাফিদ দেয়নি তাদের সাথে কোনো যোগাযোগ করতে, আর না ওরা চেষ্টা করেছে। ঠেলে দিয়েছে আমাকে এই নরকে। রাত 9টা, রাফিদ এখনো অফিস থেকে আসেনি। আমি সব কাজ শেষ করে মাত্র গোসল করে বের হলাম। আসলে সারাদিন এত কাজ করার পর খুব গরম লাগছিল। পাষাণটা আমি এই বাড়িতে আসার পর কাজের লোকগুলো বিদায় করে দিয়েছে। বলে কিনা আমাকে টাকা দিয়ে কিনে এনেছে কি বসিয়ে বসিয়ে খাওয়ার জন্য। কত বড় শয়তান ভাবা যায়! এত বড় বাড়িতে সারাদিন একা থাকি আমি, আর এমনিতেই মনটা একটু খারাপ, তাই ভাবলাম হয়তো গোসল করলে ভালো লাগবে। এসব ভাবতে ভাবতে আয়নার সামনে দাঁড়িয়ে তোয়ালে দিয়ে চুল মুছছি। হঠাৎই কেউ ঝড়ের গতিতে আমার এক হাতের বাহু ধরে টান দিয়ে আমাকে দেয়ালের সাথে লাগিয়ে দুবাহু চেপে ধরলো। আকস্মিক ঘটনায় আমি কপাল কুঁচকে চোখ খিচে বন্ধ করে নিলাম। এমন একটা কাণ্ড কে ঘটালো তা দেখার জন্য আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে তো আমি অবাক। আরে এ তো রাফিদ, কিন্তু ও কখন এলো? ভিতরে ঢুকলোই বা কেমন করে? আমি তো দরজা খুলিনি। তাহলে ও, তার কাছে তো আবার ডুপ্লিকেট কি আছে ভুলেই গিয়েছিলাম। হয়তো ওটা দিয়ে দরজা খুলে এসেছে। আর সবচেয়ে বড় কথা হলো, আমাকে এভাবে ধরার মানেটা কি? আল্লাহ, আবার কোনো টর্চার করবে না তো? রাফিদের দিকে তাকিয়ে দেখি তার চোখ আমার ঠোঁটের দিকে, এক অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে আছে সে। সে এতটা কাছে আসায় আমিও একটু আনইজি ফিল করছিলাম। আমার বুকের হার্টবিটটা যেন আমার সাথে যুদ্ধ করছে এমন মনে হচ্ছে। তাই আমি তাকে বললাম, রাফিদ কি করছেন? ছাড়ুন আমাকে। ও মা, এ কি? তার মধ্যে তো কোনো রিয়াকশনই নেই। আমি আবারই যে তাকে কিছু বলতে যাব, অমনি সে আমার ঠোঁটে তার ডান হাতের এক আঙুল রেখে অন্য হাত দিয়ে আমার কোমর চেপে ধরে আস্তে করে বলল, একদম চুপ করে থাকো, ডোন্ট ডিস্টার্ব মি নাও। আমি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছি সে ঠিক কি করতে চাইছে, কিন্তু খাটাস মার্কাটাই সেই সুযোগ দিল আর কই। তার আগেই আমার ঠোঁটে কারণ নরম ঠোঁটের ছোঁয়া পেলাম। আমি আমার চোখ দুটো সাথে সাথেই বন্ধ করে ফেলি। অনেকক্ষণ এইভাবে কিস করার পর সে আমার ঠোঁট ছেড়ে দিল। আমি তাকিয়ে দেখি সে এবার রাগের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সে আমার নিচের ঠোঁটটা খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। আমি ব্যথায় আহ করে উঠলাম। সে আমাকে ছেড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গিয়ে থরাম করে দরজাটা লাগিয়ে দিল। আর এদিকে আমি এক হাতে নিজের ঠোঁট চেপে ধরে হাপলার মতো তার দিকে তাকিয়ে আছি। এতক্ষণ যা হলো সবকিছুই যেন আমার মাথার উপর দিয়ে গেল। তার এমন আচরণে আমি কোনো মানে খুঁজে পেলাম না। ওয়াশরুম থেকে বের হওয়ার পর রাফিদ সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি তখন ওভাবেই দাঁড়িয়েছিলাম। তাকে শুয়ে পড়তে দেখে কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, জি বলছিলাম যে রাতে খাবেন না? আপনি আসুন, আমি খাবার বেড়ে দিচ্ছি। সে এক হাত কপালে রেখে চোখ বন্ধ করে শুয়েছিল। আমার কথা শুনে ওভাবে থাকা অবস্থায় বলল, আমি বাইরে থেকে খেয়ে এসেছি। কি আজব, একটাবার আমার কথাটা জিজ্ঞাসা করলো না সে। আমি খেয়েছি কিনা তাও একবারের জন্য জানতে চাইলো না। বুকে এক রাশ কষ্ট আর অভিমান নিয়ে আমি তার পাশে শুয়ে পড়লাম। কিন্তু এই ঘুমটাও যে আমার সাথে বেইমানি করছে, কিছুতেই আসতে চাইছে না। আমি অনেকক্ষণ যাবৎ অন্য পাশে ফিরে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছি। এরই মধ্যে আচমকা কেউ আমাকে হ্যাঁচকা টান মেরে তার নিচে ফেলে আমাকে বিছানার সাথে আমার 2 হাত চেপে ধরলো। হ্যাঁ, ওটা আর কেউ নয়, রাফিদ। সে এবার দাঁতে দাঁত চেপে বলল,
আর একবার যদি একটা টুস শব্দ পেয়েছি তো তোমার সাথে এখন যা হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। সো বি কোয়াইট। এবার আমার আর সহ্য হলো না। আর কত অত্যাচার সহ্য করব আমি তার? তাই রাগের মাথায় চিৎকার করে বলেই ফেললাম, কি করবেন আমাকে? হ্যাঁ, কি করবেন? মারবেন তো মারুন না। মারা করেছে কি আপনাকে? প্রতিদিন ওটাই করেন আপনি। তার থেকে ভালো একেবারে মেরে ফেলুন না আমায়। আপনার এই রোজকার অত্যাচার থেকে তো ভালোই হবে আমার জন্য। কি হলো, মারুন। থেমে আছেন কেন? মারুন না, মারুন। সে কিছুক্ষণ আমার দিকে অবাক দৃষ্টি থেকে তাকিয়ে রইল, তারপর চোখ মুখ শক্ত করে রেগে বলল, খুব বার বেড়েছে তোর, তাই না? বোবার মুখে বলি ফুটেছে। বেশি উঠছিস না? তোর ওই পাকনা কাটতে আমার 2 মিনিটও লাগবে না, বুঝতে পেরেছিস? এখন চুপচাপ ঘুমাবি, না হলে কাল থেকে আর খাটে তোর জায়গাও হবে না। বলে সে আমার ঘাড়ের মধ্যে চড়ে একটা কামড় দিয়ে আমার উপর থেকে উঠে বিছানার অন্য পাশে ফিরে শুয়ে পড়ল। আমি এদিকে নীরবে কাঁদছি আর ভাবছি, কি পেলাম আমি ভালোবেসে তারে? শুধু একরাশ যন্ত্রণা আর বুক ভরা কষ্ট ছাড়া কিছুই না। বিয়ের আগে যেদিন প্রথমবার রাফিদকে দেখেছিলাম, আমি সেদিনই তাকে আমার মনের এক কোণে কোনো এক জায়গা করে দিয়েছিলাম। ভেবেছিলাম এই সেই ব্যক্তি যাকে ভালোবেসে আমার সব দুঃখ কষ্ট লাঘব হবে, কিন্তু না, তার সম্পূর্ণ বিপরীত হলো। ঘুরি তোর উড়বে কার আকাশে, শূন্য আকাশ আমার দেখে না এসে, নিভু নিভু চোখে আজ অতীতের ধুম, দিন যায় এলোমেলো রাত নির্ঘুম। এইসব ভেবে নীরবে কাঁদতে কাঁদতে কখন যে ঘুমিয়ে পড়লাম তার কোনো খেয়াল নেই। রাত 2টো। হঠাৎ কিছু একটা শব্দে আমার ঘুম ভেঙে গেল। চট করে চোখ মিলে তাকালাম, পাশে তাকিয়ে দেখি রাফিদ নেই। রাত 2টো বাজে, এত রাতে কোথায় গেল ও? ওয়াশরুম ও বেলকনিতে চেক করলাম, না, এক জায়গায়ও নেই সে। ঠিক তখনই আবারও সেই শব্দটা পেলাম। শব্দটা অনেকটা গুলির আওয়াজের মতো, কিন্তু এত রাতে গুলির শব্দ আসবে কোথা থেকে তাই বুঝতে পারছি না। শব্দটা মনে হচ্ছে বাড়ির পিছনের সাইড থেকে আসছে। ভাবছি এখন কি বের হব নাকি হব না। তার উপর রাফি তো ঘরে নেই। প্রচন্ড জানার আগ্রহ, কৌতূহল ও ভয়ে রুম থেকে বের হলাম। পুরো বাড়ি খোঁজা শেষ, না, কোথাও নেই রাফি। আমার ভয়টা এবার আরো বেশি বেড়ে গেল। ওর কিছু হলো না তো আবার? মেন ডোরের সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করছি কতক্ষণ, কিন্তু দরজা বাইরে থেকে লক করা। রাফিদ এত রাতে বাইরে যাবে কেন? তাড়াতাড়ি করে সিঁড়ি বেয়ে ছাদের উপরে যাই, কারণ ছাদ থেকে বাড়ির চারপাশটা খুব ভালো করে দেখা যায়। ছাদের যে সাইডটা থেকে বাড়ির পিছনটা দেখা যায়, ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখার চেষ্টা করছি কে আছে ওখানে। কিন্তু আমি যে হতভাগানি, এ আর নতুন কি? চাঁদের আলোয় কিছুটা আবছা দেখা গেল। এই বড় বড় গাছের ডালপালার জন্য নিচের দিকটা দেখা যাচ্ছে না। চোখ মুখে বিরক্তির ছাপ, নিজে পিছনের দিক পা বাড়াবো অমনি নিচে কারোর অস্তিত্ব বুঝতে পেরে তৎক্ষণাৎ নিচের দিকে তাকিয়ে দেখে রাফিদ গাছের ওই দিক থেকে বাড়ির দিকে আসছে। রাফিদ ওখানে কি করছে এই সময়? আমি দ্রুত চাঁদ থেকে নিচে নেমে আসলাম। মনে হয় রাফিদ ঘরে এসেছে। সে যেন কিছু যেন না বোঝে, সেই জন্যই বিছানায় গিয়ে আগের মতন করে শুয়ে পড়ি। তাকে কিছু বুঝতে দেওয়া যাবে না। তখনই সে রুমে ঢোকে। চোখ বন্ধ থাকলেও এটা ঠিকই বুঝতে পারছি সে এসেছে। তার গায়ের পারফিউমের কড়া গন্ধটাই আমাকে সেটা বলে দিচ্ছে। হালকা চোখ মিলে দেখে সে ওয়াশরুমের দিকে যাচ্ছে। তার হাতের দিকে নজর পড়তেই আমি চমকে উঠলাম। ডিম লাইটের আলো স্পষ্ট দেখা যাচ্ছে তার হাতে রক্ত লেগে আছে। দেখে মনে হচ্ছে না তার হাতের কোথাও কেটে গেছে। তাহলে রক্ত কোথা থেকে আসলো? তাহলে কি সে কাউকে, না না, এটা কি করে হতে পারে? উফ, আর ভাবতে পারছি না আমি। এই রাফিদ দিন দিন আমার কাছে শুধু রহস্যই রয়ে যাচ্ছে। না, আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এই রহস্যের সমাধান আমার চাই চাই। কেন যেন মনে হচ্ছে এর সাথে আমার কিছুতে একটা কানেকশন আছে, কিন্তু কি? এর জবাব আমাকে বের করতেই হবে। তবে কিভাবে? হাও? আমি এদিকে এসব ভাবছি আর ওদিকে রাফিদ ওয়াশরুম থেকে বের হয়ে বেঘরে ঘুমাচ্ছে। দেখে মনে হচ্ছে কতদিন পর এমন শান্তির ঘুম ঘুমাচ্ছে সে। কিন্তু আমার ঘুম কিছুতেই আসছে না। কিভাবে আসবে? এত চিন্তার মধ্যে আর যাই হোক ঘুম আসে না।
এভাবে একটা নির্ঘুম রাত পার করলাম আমি। শেষ রাতের দিকে চোখটা লেগে আসে, পেটের উপর গরম কিছু ছ্যাঁকা ধর পড়ে ঘুম থেকে উঠলাম। সামনে তাকিয়ে দেখে রাফিদ হাতে ইস্ত্রি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি এবার আশ্চর্যের চরম পর্যায়ে। এমনও কোনো মানুষ করতে পারে, শেষে কিনা স্ত্রীর ছ্যাঁকা? কিন্তু কথাতে সেটা নয়। কথা হলো গিয়ে উত্তপ্ত স্ত্রী আমার পেটে রাখলো তো এতক্ষণে আমার মাংস পুড়ে নাড়ি ভুড়ি বের হয়ে যাওয়ার কথা। তবে তেমন কিছু হলো না কেন? এবার আমি আমার শাড়ি পেটের সাইড থেকে একটু সরিয়ে সেদিকে তাকিয়ে দেখি যে জায়গাটায় ছ্যাঁকা দিয়েছে ওখানে সামান্য লাল হওয়া ছাড়ার কিছুই হয়নি। আমি অবাক হয়ে রাফিদের দিকে তাকাতে সে বলল, অবাক হওয়ার কিচ্ছু নেই দিশা সোনা, তোমার 14 পুরুষের ভাগ্য যে স্ত্রীটা বেশি গরম না। কিন্তু নেক্সট টাইম দেরিতে ঘুম থেকে উঠলে তোমার ভাগ্যটাও তোমার সঙ্গ ছেড়ে দিতে পারে। এখন তাড়াতাড়ি উঠে আমার জন্য 1 কাপ কফি নিয়ে এসো। আজকে আমি অনেক খুশি, তাই চা খাবো না, কফি খাবো। আমি বুঝতে পারছি না সকাল সকাল খুশি হওয়ার মতো এমন কি হলো। আর সে খুশি হোক আর যাই হোক, আমাকে এভাবে ওঠানোর মানেটা কি? যত সব খাটাস মার্কা গন্ডারের কাণ্ড কারখানা। আমি যখন এসব বিড়বিড় করছিলাম তখন সে আমাকে ধমক দিয়ে বলল, কি হলো, কথা কানে যায়নি? এভাবে বসে আছো কেন? যাও কফি করে নিয়ে আসো, গো। যাচ্ছি। আমি খাট থেকে নেমে দরজা থেকে গিয়েই থেমে গেলাম। তারপর পিছন ফিরে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার সকাল সকাল এত খুশি হওয়ার কারণটা কি জানতে পারি? সে এবার আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো, যার মানে হলো না, সে আমাকে তার খুশির কারণটাও বলবে না। আমিও এক দৌড়ে নিচে এসে নিজের মুখে নিজেই হাঁপাতে হাঁপাতে থুতু দিলাম। বাহ দিশা বাহ, তুই তো দেখি সেই সাহসী হয়ে গেছিস। বজ্জাটা এখন যদি আমাকে ধরতো তাহলে নিশ্চিত রিমান্ডারে মার দিত আবারও। চলো বাবু সোনা, এখন কাজে লেগে পড়ো। রাফিদকে কফি দিয়ে ওয়াশরুমে আয়নার সামনে দাঁড়িয়ে এক মনে ব্রাশ করে চলেছি, যার মানে হলো দিশা তুই যতক্ষণ এখানে আছিস ততক্ষণ তুই সেফ। কিন্তু খাটাস মার্কাটার জন্য ওটাও হলো না আমার। তার আগে সে জোরে জোরে আমার নাম ধরে ডাকছে বাইরে থেকে, দিশা, এই দিশা, তাড়াতাড়ি বের হও। কি হলো, শুনতে পাচ্ছ না? তাড়াতাড়ি বের হও, কুইক। মুখে ব্রাশ থাকায় কথা বলতেও পারছিলাম না। আরে ধুর, ডাকলে ডাকুক, আমার কি? দিশা, আমি জানি তুমি ইচ্ছে করে দেরি করছো, এক্ষুনি বের হও বলছি, না হলে এখন আমি দরজা ভাঙবো বলে দিলাম। আমার কানে তার কোনো কথাই যাচ্ছে না। যা খুশি করুক কে, আমি আমার কাজ করি। একটু পর ধরম করে জোরে একটা কিছু ভাঙার শব্দ হলো। আমি পিছন ফিরে ব্রাশ মুখে নিয়ে অবস্থায় হা করে সামনের দিকে তাকিয়ে আছি। হ্যাঁ, যা ভাবছেন তাই, খাটাস মার্কাটা দরজা ভেঙে ফেলেছে আর আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন এক্ষুনি আমাকে গিলে খাবে। সে দাঁতে দাঁত চেপে বলল, জাস্ট 5 মিনিট, এর মধ্যে ফ্রেশ হয়ে বের হবে। বলে সে চলে গেল। আচ্ছা, এর কি আমাকে ওয়ার্নিং দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই? খালি ধমকায়। ভাবে কি নিজেকে? দরজাটা ভাঙার কি দরকার ছিল? এখন বিপদ তো আমারই। উফ, কেন যে এমন করতে গিয়েছিলাম? ধ্যাত, ছাতার মাথা ঘোড়ার ডিম ভাল লাগে না। সবসময় এই বেশি বুঝে একটা না একটা গড়বড় করি। আমি ওয়াশরুম থেকে বের হতেই সে কভার থেকে কি একটা প্যাকেট বের করে বিছানায় ছুঁড়ে মেরে বলল, সন্ধ্যায় এটা পরে রেডি থাকবে। আমি জিজ্ঞাসা করলাম, কেন, কি আছে এতে, আর রেডি থাকবো কেন? যা বলেছি তা করবে, তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার নেই। আর কি আছে এতে নিজেই দেখে নিও। বলে সে হনহন করে রুম থেকে বেরিয়ে চলে গেল। আরে যে যাই বলুক, কুকুরের ল্যাজ যেমন সারা জীবন ঘি মাখালেও সোজা হয় না, তেমনি এইসব খাটাস মানুষ কোনোদিন ভালো হয় না। যত সব ফাউল লোক কোথাকার। বলে কিনা তোমার প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। আরে যা তো, আমার লাগবে না উত্তর, আমিও রেডি হব না। দেখি কি করতে পারিস তুই, বজ্জাত পোলা। সন্ধ্যায় রেডি হচ্ছি। তখন সেই লেভেলের বড় বড় ডায়লগ মারলেও রাফিদের টর্চারের কথা মনে পড়তেই আমার আত্মার পানি সব ফুটো হয়ে বেরিয়ে গেছে। মানে হচ্ছে হাফুস। প্যাকেটের মধ্যে একটা হালকা পিঙ্ক কালারের একটা শাড়ি, পেটিকোট আর 3/4 হাতা গলা অবধি কলার দেওয়া একটা ব্লাউজ ছিল। পেটিকোট আর ব্লাউজ আগেই পরে নিয়েছিলাম,
এগুলো পরেই এতক্ষণ আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিলাম। যেহেতু বাড়িতে আমি একা, তাই কোনো সমস্যা নেই, শাড়িটা রাফিদ আসার আগেই পরে নেব। হঠাৎই মনে হলো আমার পিছনে কেউ দাঁড়িয়ে আমাকে দেখছে। সাথে সাথে পিছন ঘুরে আমি 480 ডিগ্রির একটা ঝটকা খেলাম। হ্যাঁ, রাফিদ দরজার সামনে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব বড়সড় একটা শক খেয়েছে। সে আমার দিকে কিভাবে যেন তাকিয়ে রয়েছে। আমি একবার নিজের দিকে আর একবার রাফিদের দিকে তাকিয়ে যেই চিৎকার করতে, অমনি সে তার এক হাত দিয়ে আমার কোমর আর অন্য হাত দিয়ে আমার মুখ চেপে ধরে বলল, আরে আজব তো, চেঁচানোর কি আছে এখানে? আমি কি পরপুরুষ নাকি? আমি চাইলেই তোমার সব কিছু দেখতে পারি। আফটার অল এটা অধিকার আমার। সো বি কোয়াইট। এদিকে তার হাতে আমার কোমরে এমন স্পর্শ করায় আমার পুরো শরীর যেন জমে গেছে। তাকে সরানোর শক্তিটুকু নেই আমার মাঝে। মুখে হাত দিয়ে চেপে ধরায় কথাও বলতে পারছি না আমি, শুধু অসহায় দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। এই অবস্থায় একটা ছেলের সামনে থাকা অবশ্যই একটা অস্বস্তিকর ব্যাপার। সে আমাকে ছেড়ে দিয়ে দূরে গিয়ে বলল, আমি বাইরে অন্য রুমে গিয়ে রেডি হচ্ছি। বলে সে রুম থেকে চলে গেল। তার ছেড়ে দেওয়াতে যেন আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। অনেকক্ষণ যাবৎ শাড়ির কুচিটা ঠিক করার চেষ্টা করছি, কিন্তু শাড়িটা জর্জেটের কাপড় হওয়ায় অতিরিক্ত সিল্কি, তাই পারছি না। আমি সুতি কাপড়ের শাড়ি পরলে জর্জেটের শাড়ি কোনো সময় পরিনি, তাই এই অবস্থা। শাড়ির আঁচল আমার কাঁধে আর কুচির কাপড় নিচে গড়াগড়ি খাচ্ছে। প্রচুর বিরক্তির একটা পরিস্থিতি। এই লোকটা কি আর কোনো শাড়ি পায়নি আনার জন্য? দূর চাই। এখন এটার আমি কি করব? দেরি হলে আরেক পতনি ঝাড়ি খেতে হবে আমায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে এসব ভাবছিলাম, তখনই কোথা থেকে রাফিদ এসে নিচ থেকে কুচির কাপড়গুলো নিজের হাতে নিয়ে নিল। আর আমি এদিকে বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছি। এই এমন হুটহাট এসে পড়ে যে বোঝাই যায় না। সে কি এবার আমাকে শাড়ি পরিয়ে দেবে নাকি? ভেবে আমার হার্টবিট যেন দ্রুত লাফাতে লাগলো। আচ্ছা, ওকে শাড়ি পরাতে পারে, তো ও তো ছেলে মানুষ। তাহলে রাফিদের দিকে ভালো করে খেয়াল করে দেখি, ও একটা ব্ল্যাক কালারের শার্ট, ডার্ক ব্লু কালারের কোট আর ব্ল্যাক কালারের জিন্স পরেছে। হাতে ব্র্যান্ডেড ঘড়ি আর চুলগুলো খুব সুন্দর স্টাইল করা। ফর্সা শরীরের সবগুলো জিনিসই যেন ফুটে উঠেছে। ইস, কি মারাত্মক হ্যান্ডসাম লাগছে তাকে। ভেবে আমার মনে একটা লাড্ডু ফুটছে। এত সুন্দর ছেলেটা আমার হ্যান্ডসাম। তবে সুন্দর হলে কি হবে? কাঁধে তো মনে হয় একটা শয়তান নিয়ে ঘুরে বেড়াই। বদের বিরান। রাফিদ আমার কাঁধে যে আঁচলটুকু ঝুলিয়ে রেখেছিলাম, একটানে ওটা ফ্লোরে ফেলে দিল। তারপর আমার সামনে 2 হাঁটু গেড়ে বসলো। আমার এবার প্রচুর লজ্জা লাগছে। এই লোকটা কি আমাকে এই অবস্থায় দেখতে এতই ভালো লাগে? যত সব অসভ্য খাটাস মার্কা। আমি 2 হাতে নিজেকে ঢেকে রাখার ব্যর্থ চেষ্টা চালাচ্ছি। এরই মধ্যে নিচের দিকে তাকিয়ে হাতের ভাঁজে শাড়ির কুচি করতে করতে বলল, এত লজ্জা পাওয়ার কিছু নেই এখানে। তোমার সব কিছু আমি আগেই দেখে নিয়েছি। আর এইভাবে তোমার শরীরের ছিটে ফোটাও ঢাকবে না। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমি তোমার স্বামী, কোনো পরপুরুষ না। বুঝতে পেরেছ? সো এইসব ন্যাকামো বন্ধ করে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকো, নয়তো আমার কুচি ঠিক করতে সমস্যা হচ্ছে। আরে বলে কি এই লোক? আমার সবকিছু দেখে নিয়েছে মানে? আর আমি কি নির্লজ্জ নাকি যে আমার লজ্জা লাগবে না? তাও একটা ছেলের সামনে। ভারী আজব লোক তো। তার উপর কোথায় নিয়ে যাবে সেটাও বলছে না। এখন ইচ্ছে তো করছে না। থাক, এত বেশি ইচ্ছা করিস না দিশা, পরে খাটাস আবার তোকে নাকানে চোপানি দিবে। তারপর বিড়বিড় করে উপর দিকে তাকিয়ে গান ধরলাম, ও ও এত ইচ্ছা করিস না, তুই ইচ্ছা কইরা ফাঁদে পড়িস না, ও তুই ইচ্ছা কইরা ফাঁদে পড়িস না। আমার গানের মাঝখানে সে ধমক দিয়ে বলল, স্টপ দিস ননসেন্স সং দিশা। মুখ দিয়ে যদি তোমার আর একটা সাউন্ডও বেরিয়েছে, তো তোমাকে এই অবস্থাতেই বাইরে নিয়ে যাব বলে দিলাম। তার হঠাৎ এমন ধমকে আমি কেঁপে উঠলাম। এরই নাম কপালের নাম গোপাল। এখন কি নিজের ইচ্ছাতে একটু গানও গাইতে পারবো না? রাফিদের দিকে তাকিয়ে দেখি সে শাড়ির কুচি হাতে নিয়ে এক দৃষ্টিতে আমার উন্মুক্ত পেটের দিকে তাকিয়ে আছে।
যেন মনে হচ্ছে আমার পেট না, ওটা এমনি খাবার। হায় হায়, কি সর্বনাশ কাণ্ড! এই পোলা কি আমার ইজ্জতের হালুয়া বানিয়ে খাবে? কি করছেটা কি এ? এমনিতে ও কাছে আসতে হাতটা মনে হচ্ছে ভিতর থেকে বেরিয়ে আসবে, তার উপর এইভাবে তাকিয়ে থাকলে তো আমি মনে হয় দম আটকে মরেই যাব। তার কুচি করাও শেষ। আমি কাপা কাপা গলায় তাকে বললাম, রাফিদ, কুচিগুলো আমার হাতে দিন, এখন আমি করতে পারবো। কিন্তু হাই, কে শোনে কার কথা? সে যেভাবে ছিল ওভাবেই রয়েছে। তাই আমি তার হাত থেকে খপ করে কুচিগুলো নিয়ে পেটিকোটের মধ্যে গুজে দিলাম। রাফিদকে এবার আমার যেন পুরো স্ট্যাচু বলে মনে হচ্ছে। ওর যেন কোনো হেলদোলে নেই। আমি ওর দিকে এত গুরুত্ব না দিয়ে শাড়ির আঁচলটা যেই ফ্লোর থেকে তুলতে যাব, অমনি সে তার দু হাত দিয়ে আমার কোমর চেপে ধরে কাছে টেনে নাভিতে তার নাক ডুবিয়ে দিল। আমার মনে হলো মুহূর্তে আমি যেন কোনো কারেন্টের শক খেলাম। আমি আমার চোখ খিচে বন্ধ করে এক হাতে তার চুল শক্ত করে ধরে দাঁড়িয়ে আছি। আমার শ্বাস প্রশ্বাস এত দ্রুত গতিতে চলছে যেন মনে হচ্ছে ট্রেনকেও হার মানাবে। সে আমার নাভিতে তার নাক ঘষতে ঘষতে বলল, আর কতবার পাগল করবে তুমি আমাকে? কেন তোমার কাছ থেকে এত চেষ্টা করার পরও দূরে থাকতে পারছি না? প্লিজ বলো না। আচ্ছা, তোমার শরীরে কি আমাকে আকর্ষণ করার কোনো চুম্বক লাগানো আছে? বলো না কি আছে তোমার মাঝে? কেন এমন হয় তোমার কাছে থাকলে? আমি তার কথার আগা মাথা গোড়া কিছুই বুঝতে পারছি না, তবে এইটুকু জানি তার ছোঁয়ায় আমি নিজেকে এক অন্য জগতে হারিয়ে ফেলছি। সে আমাকে আরো চাপটে ধরে আমার পেটে ধীরে ধীরে চুমুতে ভরিয়ে দিতে লাগলো। আমি তার ছোঁয়া খুব গভীরভাবে অনুভব করছি। এভাবে কতক্ষণ ছিলাম ঠিক জানি না। রাফিদ আচমকা এক ছটকায় আমাকে ছেড়ে বেডের কাছে গিয়ে থপ করে বেডে বসে পড়ল। তারপর মাথা নিচু করে দু হাতে নিজের চুল মুষ্টি করে ধরে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলো। আমি হতবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। বুঝলাম না হঠাৎ এমন করার কি হলো। সে যেভাবে বসেছিল ওভাবে থেকেই আমাকে শান্ত গলায় বলল, নিজের শাড়ির আঁচল ঠিক করো, নিজেকে ঢাকো কুইক। তার কথায় আমার ধ্যান ভাঙলো। আমি তাড়াতাড়ি করে নিজেকে ঢেকে নিলাম। রাফিদকে আমার কাছে কেমন যেন খুব এলোমেলো লাগছে। ওকে কিছুতেই আমি বুঝে উঠতে পারছি না। না, আর সহ্য করা যাবে না এসব। হয়তো একবার কাছে টেনে নেক, নয়তো দূরে রাখুক, কিন্তু আমার ফিলিংস আর ইমোশন নিয়ে এভাবে খেলার কোনো অধিকার তার নেই। এইসব ভেবে আমার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আমি তার কাছে গিয়ে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, আচ্ছা রাফিদ, আপনি ঠিক কি চাইছেন আমার কাছ থেকে, তা কি জানতে পারি? এই আমাকে মারছেন, টর্চার করছেন, আবার এই কাছে টেনে নিচ্ছেন, তো আবার একইভাবে দূরে ঠেলে দিচ্ছেন। আমার কি ইমোশন নেই, কোনো ফিলিংস নেই? নাকি আমি মানুষ না যে ফিলিংস ইমোশন থাকতে নেই? আপনি কি মনে করেন আমি রোবট? আমার কি কষ্ট হয় না? কেন এমন করছেন আপনি আমার সাথে? কি এমন ক্ষতি করেছি আমি আপনার, যার শাস্তি এভাবে দিচ্ছেন আমাকে? প্লিজ বলুন না, কেন করছেন এমন? কথাগুলো বলতে বলতে আমার কান্নার পরিমাণ দ্বিগুণ হারে বেড়ে গেল। কিন্তু না, ওর উপর এসবের কোনো এফেক্টই হয়নি। প্রতিবারের মতন এবারও সে আমার প্রশ্নগুলো সম্পূর্ণভাবে এড়িয়ে গেল। পেলাম না আমি আমার প্রশ্নের জবাব। বসা থেকে হনহন করে হেঁটে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর আমার দিকে না ফিরেই বলল, 5 মিনিটের মধ্যে আমি তোমাকে নিচে দেখতে চাই। এর থেকে 1 সেকেন্ডও যদি দেরি হয় তাহলে আশা করি আর বলতে হবে না। সে আবারও তার টাইম হিসাব করে চলে গেল। আর কত লুকাবে রাফিদ? হয়তো বেশি দিন আর পারবে না। খুব জলদি আমি এর রহস্য খুঁজে বের করব। আমাকে যে করতেই হবে। এভাবে ধুকে ধুকে মরা আমার পক্ষে সম্ভব না। হার মানার মতন মেয়ে আমি নই। কথাগুলো বলে এক হাতে চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে নিচে চলে গেলাম। একটা পার্টিতে এক কোণে বসে আছি। দেখে তো মনে হচ্ছে এখানে কাফেল ছাড়া কেউ এলাও না, কিন্তু প্রশ্ন হলো গিয়ে রাফিদ এখানে কেন এলো, আর আমাকেই বা কেন এখানে নিয়ে আসলো? নিয়ে এসেছে তো এসেছে, তার উপর আমাকে এখানে একা রেখে হাওয়া। তবে যাওয়ার আগে বলে গেছে আমি যেন এখানেই বসে থাকি, কোথাও যেন না যাই। আচ্ছা, আমাকে যখন তোর সাথে রাখবি না, তাহলে নিয়ে এলি কেন? অসহ্য লোক একটা। না, আর কতক্ষণ এভাবে বসে থাকবো?
বসে বসে এসব রং তামাশা দেখতে আর ভালো লাগছে না। প্রায় 1 ঘন্টা নাগাদ এভাবেই বসে আছি, এখানে কাউকে চিনিও না আমি। তাই রাফিদের না ঠেলেই আমি তাকে খোঁজার উদ্দেশ্যে উঠে সামনের দিকে হাঁটা ধরলাম। অনেকক্ষণ ধরে রাফিদকে খুঁজছি আমি, বাট পাচ্ছি না। ইভেন সে পার্টিতেই নেই। গেল কোথায় লোকটা? যেখানে পার্টিটা হচ্ছে সেটা 1-2 তলা প্ল্যাটফর্ম, আর পার্টিটা হচ্ছে 1 তলায়। আমি বাধ্য হয়ে একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞাসা করলাম, এই যে ভাইয়া শুনছেন, একটু এদিকে আসবেন প্লিজ। সে এদিকে এসে বলল, জি ম্যাম, বলুন। আমি আমার ফোনে রাফিদের একটা পিক বের করে তাকে দেখিয়ে বললাম, জি ভাইয়া, এই লোকটাকে কি কোথাও দেখেছেন? সে ছবিটার দিকে তাকিয়ে বলে উঠল, ও রাফি দাদা, হ্যাঁ, ওনাকে আমি কিছুক্ষণ আগে ছাদের দিকে যেতে দেখলাম। ওকে ভাইয়া, ধন্যবাদ। ওইটার চলে গেল। কি আজব ব্যাপার, পার্টি এখানে হচ্ছে তো সে ছাদের উপর কি করছে? এই রে, আমার কপাল আবার পুড়ল না তো। যেই লুচ্চা পোলা, বিশ্বাস নেই। ভেবেই তাড়াতাড়ি করে ছাদের দিকে হাঁটা দিলাম। সিঁড়ি বেয়ে ছাদের উপরে গিয়ে আমি পুরো থমকে গেলাম। আমার হাত পা নাড়ানোর কোনো শক্তি পাচ্ছি না আমি। চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। পুরো শরীর ভয়ে থরথর করে কাঁপছে। আমি চিৎকার করে বলে উঠলাম, রাফিদ! রাফিদ একটা লোকের মাথায় খুলি বরাবর বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। লোকটা দেয়ালে কোনো রকমে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে প্রচুর মারাও হচ্ছে তাকে। শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্ত ঝরছে। বয়স আর কত হবে, এই 30 কি 32 বছর। রাফিদ আমার চিৎকার শুনে আমার দিকে একবার তাকিয়ে পুনরায় লোকটার দিকে তাকালো। লোকটা বারবার আকুতি মিনতি করেই যাচ্ছে, কিন্তু রাফিদের সেদিকে কোনো ভ্রুক্ষেপই নেই। তারা আমার থেকে কিছুটা দূরত্বেই আছে মাত্র। আমি সামনের দিকে পা বাড়িয়ে যেই তাকে আটকাবো সেই শক্তিটুকু পাচ্ছি না। মনে হচ্ছে কেউ আমার পা দুটোকে পেরেক দিয়ে ওখানেই আটকে দিয়েছে। রাফিদ বন্দুক তাক করা অবস্থাতে আমার দিকে তাকিয়ে একটা রহস্যজনক বাঁকা হাসি দিল। তার এই হাসির অন্য সব অর্থ আমি না বুঝলেও একটা জিনিস খুব ভালো করে বুঝে গিয়েছি। তাই আমি তাকে কান্না জড়িত কণ্ঠে বললাম, রাফিদ না, প্লিজ রাফিদ না, রাফিদ। কানে 2 হাতের তালু চেপে ধরে চোখ বন্ধ করে চিৎকার করে উঠলাম আমি। হ্যাঁ, মেরে ফেললো সেই লোকটাকে। তাকিয়ে দেখে তার নিথর দেহটা মাটিতে লুটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আর তার সামনে হিংস্র বাঘের ন্যায় দাঁড়িয়ে আছে রাফিদ। যেন কত দিনের তৃষ্ণার্ত ছিল সে। আমি এই নির্মম দৃশ্যটা আর নিজের চোখে সহ্য করতে পারলাম না। মুহূর্তের মধ্যে নিজের শরীরের সম্পূর্ণ ভরটা ছেড়ে দিয়ে মাটিতে গা এলিয়ে দিলাম। আস্তে আস্তে চোখটাও বুঝে এলো আমার। তারপর কি হলো আর কিছু মনে নেই। রাত 9:20। খাটের এক কোণে হাঁটু ভ্যাজ করে 2 হাতে হাঁটু আঁকড়ে ধরে কুটিসুটি মেরে বসে নন স্টপ কেঁদে চলেছি। কারণ হলো ভয়, আর ভয়ের কারণটা রাফিদ। সে সোফায় বসে ফল কাটার ছুরি দিয়ে নিশ্চিন্তে পায়ের উপর পা তুলে আপেল কেটে খাচ্ছে। ভাবসাবটা কিছুটা এমন টাইপের যে আমি তো একটা ইনোসেন্ট বাচ্চা, আমি কিছুই করিনি, ইভেন করতেই পারি না। সে আপেলটা হাতে নিয়ে কাটতে কাটতে সেদিকে তাকিয়ে বেশ শান্ত গলায় ভ্রু কুঁচকে বলল, আচ্ছা দিশা শোনা, একটা কথা বলো তো, আমি কি এমন করলাম যার কারণে তুমি আমাকে এত ভয় পাচ্ছ? জাস্ট একটা মার্ডারিতেও নাকি? অবশ্য সেটা করতে তুমি আমাকে বাধ্য করেছ। আর লোকটাকেও তো মনে হয় তুমি চিনতে পেরেছ, তাই না? সেই জন্যই তো তাকে বাঁচানোর জন্য এত ব্যাকুল হয়ে পড়েছিলে। কি ঠিক বললাম তো? কথাগুলো বলতে বলতে যে তার রাগটা ক্রমশই বাড়ছিল তা আমি বেশ বুঝতে পারছি। সে এমন ভাবে বলছে যেন সে মানুষ খুন করেনি, বরং কোনো মহৎ কাজ করে এসেছে। আর তার কথা আগাগোড়া কিছুই আমি বুঝতে পারছি না। কি বলছে ও এসব? আমি লোকটাকে চিনবো কোথা থেকে? আমি তো তাকে আজ প্রথম দেখলাম। আর দুর্ভাগ্যবশত আজই বেচারার প্রাণটা গেল। না, আমাকে এভাবে চুপ করে থাকলে চলবে না। তাই মনে সাহস নিয়ে একটু নড়ে চড়ে বসে কিছুটা জোরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি বলছেন এসব? আমি লোকটাকে চিনি মানে কি? তাকে বাঁচাতে চেয়েছি কারণ এটা আমার মনুষ্যত্বের মধ্যে পড়ে। এর মানে এই নয় যে আমি তাকে চিনি। আর সবচেয়ে বড় কথা হলো, আপনি তাকে কেন মারলেন? কি ক্ষতি করেছিল সে আপনার? মানুষকে মেরে কি আপনি খুব আনন্দ পান, তাই না? তারপরে আমার উপর সব দোষ চাপাচ্ছেন।
আমি কি আপনাকে বলেছি তাকে মারতে? তাহলে বাধ্য করলাম কখন? কেন করছেন এসব? আজকে আপনাকে আমার প্রশ্নের জবাব দিতে হবে। বলুন, কেন এমন নির্দয়ভাবে লোকটাকে মারলেন আপনি? আনসার মি। রাফিদ এবার রাগে তার হাতের আপেলটা সজোরে দেয়ালে ঢিল মারল, যার ফলে সেটা বাড়ি খেয়ে চারিদিকে ছিটকে পড়ল। তারপর আমার দিকে এগিয়ে এসে এক পা ফ্লোরে অন্য পা বিছানার উপর রেখে এক হাত খুব শক্ত করে আমার গাল দুটো চেপে ধরল। ও রেগে চিৎকার করে বলল, তোর এখন অ্যান্সার চাই আমার কাছ থেকে না? বল, এই অ্যান্সার চাই তোর। আর কি যেন বলেছিলি? ও হ্যাঁ, মনুষ্যত্ব, তাই তো? মনুষ্যত্বের মানে বুঝিস তুই? বল, বুঝিস মানে? আরে তুই কি মনুষ্যত্বের মানে বুঝবি? যে একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সম্মান নিয়ে খেলতে পারে, সে আর যাই হোক মনুষ্যত্বের মানে বুঝতে পারে না। আর আমি মানুষকে মেরে আনন্দ পাই, আর না পাই তুই মানুষের সম্মান নিয়ে খেলে ঠিকই আনন্দ পাস। আজ আমি যেই খুনটা করলাম সেটার কারণও তুই। কেন? নিজের পার্টনারকে চিনতে পারিসনি বুঝি? অবশ্য চিনবি বা কি করে? অনেকদিন পর দেখা তো, তাই হয়তো চিনতে পারিসনি। আমি রাফিদের এইসব কথা শুনে এটুকু বুঝতে পারছি কোথাও খুব বড় একটা গন্ডগোল আছে। আমি তার বুকে দুহাত দিয়ে এক প্রকার জোরে ধাক্কা দিয়ে নিজের কাছ থেকে দূরে সরালাম। সেও আচমকা ধাক্কায় আমার থেকে ছিটকে দূরে সরে গেল। আমিও গলা ফাটিয়ে চিৎকার করে বললাম, কি আবল তাবল বলছেন এসব? হ্যাঁ, আমি কোনো সময় কারো সম্মান নিয়ে খেলিনি। আর কার কথা বলছেন আপনি? কোনো পার্টনার নেই আমার, কিচ্ছু করিনি আমি কারোর সাথে। শুনতে পাচ্ছেন আপনি? কিচ্ছু করিনি আমি। সে ঠাস করে তার শরীরের সর্বশক্তি দিয়ে আমায় চড় মারল। তাল সামলাতে না পেরে আমি বসা থেকে বিছানায় নেতিয়ে পড়ি। ও আমার খোলা চুলগুলো আমার সারা মুখে ছড়িয়ে পড়ে। আমি শব্দ করেই জোরে জোরে কেঁদে চলেছি। রাফিদ আমার কাছে এসে আমার এক হাতের বাহু শক্ত করে ধরে আমাকে টেনে তুলল। তারপর এক হাতে আমার চুলের মুষ্টি ধরে মাথা উঁচু করে তার মুখের কাছে নিয়ে গিয়ে রেগে বলল, তোর সাহস কি করে হয় আমার সাথে উঁচু গলায় কথা বলার? ভালো করে ভেবে দেখ তুই কি করেছিস। ছাড়বো না আমি, তোদের কাউকে আমি ছাড়বো না। সব কটাকে নিজের হাতে শেষ করব, আর তোকে তিলে তিলে প্রতিটা মুহূর্তে মারবো আমি। যেমন কষ্ট গত 1 বছর ধরে আমি পেয়ে আসছি, তার চেয়ে দ্বিগুণ বেশি কষ্ট আমি তোকে ফিরিয়ে দেব। এদিকে আমি চুলের ব্যথায় এক হাত দিয়ে তার হাতটা আমার চুল থেকে ছাড়ানোর চেষ্টা করছি। তার কথা শোনার পর আমার মাথাটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে। বেবানা কেন? আমি তার কথার বিন্দু পরিমাণ কিছু বুঝে উঠতে পারছি না। তাই আমি তার চোখে চোখ রেখে বললাম, যা বলার ক্লিয়ারলি ভাবে বলুন। এসব ভাওতবাজি বন্ধ করে কিসের কথা বলছেন আপনি? সাফ সাফ বলুন। আমি আপনার মতো এত প্যাচের কথা বুঝতে পারি না। সে আমার চুলে তার হাত আরো শক্ত করে ধরে দাঁতে দাঁত পিষে বলল, আরে এত তাড়া কিসের? তোর কাছে এখনো অনেক সময় আছে এসব ভাবার। সো নো হারি সোনা। বলে আমার চুলের মুষ্টি ধরে আমাকে ঠাস করে বিছানায় ফেলে দিল। সে আমাকে এতগুলো কনফিউশনের ডিব্বা উপহার দিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। আর আমি এদিকে গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছি। ঠোঁটের সাইডটা মনে হয় কেটে রক্ত ঝরছে, কিন্তু মনের রক্তক্ষরণের কাছে এটা কিছুই নয়। কষ্টে মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে। যদি কলিজাটা কেটে কিছুটার কষ্ট কমানো যেত তাহলে তাই করতাম এই মুহূর্তে। এভাবে কাঁদতে কাঁদতে এলোমেলো অবস্থাতে উবু হয়ে কখন যে ঘুমিয়ে পড়লাম তা জানি না। মাঝরাতে ঘুমের মধ্যে অনুভব করলাম যে কে যেন আমার ঠোঁটে এক আঙুল দিয়ে অনবরত স্লাইড করে চলেছে। হঠাৎই মনে হলো আমার গালে তরল জাতীয় হালকা গরম কিছু পড়ছে। চট করে চোখ মেলে দেখি রাফিদ আমার দিকে ঝুঁকে এক দৃষ্টিতে আমার ঠোঁটের দিকে তাকিয়ে আছে। চোখ দুটো কেমন জানি পানিতে টলমল করছে। সে কাছে আসতে খুব বাজে টাইপের একটা গন্ধ আসছে আমার নাকে। বুঝতে আর বাকি নেই সে ড্রিঙ্কস করে এসেছে। আমি আর কিছু বললাম না। আমিও ওইভাবে থেকেই তার মুখের দিকে অপলক তাকিয়ে রইলাম। তাকে দেখে কেন যেন মনে হচ্ছে সে খুব কষ্টে আছে, যা সে কাউকে বলতে পারছে না, মানে চাপা কষ্ট। সে কেমন যেন মায়া চালানো কণ্ঠে আমার ঠোঁটে স্লাইড করতে করতে বলে উঠল,
একটু ছাদে যাবে দিশা আমার সাথে? তার কথায় আমি অবাক না হয়ে পারলাম না। যে রাফিদ দিন রাত আমার উপর টর্চার করে, আমাকে সহ্য করতে পারে না, সব সময় আমার উপর নিজের জোর খাটায়, সে আমার কাছে রিকোয়েস্ট করছে। ব্যাপারটা নেহাত হাস্যকর। আমি কেন যেন কথাটা ফেলতে পারলাম না। এর নামই হয়তো ভালোবাসা। ভালোবাসার মানুষটা কষ্টে থাকলে আমরাও সেটা উপলব্ধি করতে পারি। সত্যিই ভালোবাসাটা অদ্ভুত একটা জিনিস। শত চাইতেও সেটাকে মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। হোক না ভালোবাসার মানুষটা খারাপ, তাতে কি? রাফিদের সাথে ছাদের মাঝখানে চটি পেতে বসে আছি, আর সে কখন থেকে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে ও আমি তার দিকে। আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে সে বলল, আচ্ছা দিশা, এমনটা তো না হলেও পারতো, তাই না? এমনটা হওয়াটা কি খুব জরুরি ছিল? রাফিদ কিসের কথা বলছে বুঝতে না পেরে তাকে জিজ্ঞাসা করলাম, কিসের কথা বলছেন আপনি? সে আমার কথায় কোনো তোয়াক্কা না করে বলল, জানো তো, আমাদের পরিবারটা না খুব হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ একটা ধমকা হাওয়ায় সব কিছু তছ নছ করে দিয়ে গেল। শেষ হয়ে গেল সব কিছু। আমি ভাবলাম এটাই সুযোগ রাফিদের কাছ থেকে সব সত্য জানার। আমি বেশ কৌতূহল নিয়ে তাকে আবারও জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছিল? প্লিজ বলুন না। সে শান্ত গলায় বলল, আমার ছোট বোন তাহিয়া, সে এবার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট ছিল। সে, জানো, আমি অফিস থেকে বাড়ি ফেরার আগে ও প্রতিদিন আমার কাছে ফোন করে বায়না করতো, ভাইয়া আজ এটা নিয়ে এসো, কাল ওটা নিয়ে আসবি, এই সেই আর কত কথা। যতক্ষণ বাসায় থাকতাম জ্বালিয়ে মারতো। যখন খুব বিরক্ত হয়ে বকা দিতাম তখন বলতো কি জানো, যখন বিয়ে করে পরের বাড়ি চলে যাব তখন বুঝবি তার সে কি রাগ। কিন্তু দেখো, আমার বোনটা পরের বাড়ি যাওয়ার সুযোগটাই তো পেল না। জানোয়ারগুলো আমার বোনটাকে ছিঁড়ে খেয়েছে। হ্যাঁ, ধর্ষণের শিকার আমার বোন। গ্যাং রেপ হয়েছিল তার। আর আমি ভাই হয়ে কিছুই করতে পারলাম না আমার বোনকে কুকুরগুলোর হাত থেকে বাঁচাতে। একজন ভাই হয়ে এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে বলো? বলে সে আমাকে পাশ ফিরে খুব শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। আমি এই প্রথম রাফিদকে কাঁদতে দেখেছি। তার সাথে তাল মিলিয়ে আমার চোখ জোড়াও কাঁদছে। তার মনে যে এতটা চাপা কষ্ট জমে আছে তা কেউ তাকে দেখলে বুঝতে পারবে না। তাই আর রেপ হয়েছে কথাটা শুনে আমার খুব কষ্ট লাগছে। একটা মেয়ের কাছে তার সম্মানের চেয়ে বড় আর দ্বিতীয় কোনো কিছুই নেই। কিন্তু প্রশ্ন হলো, তাইয়া এখন কোথায়? ও এর সাথে আমারই বা কি সম্পর্ক? আমি বললাম, তাইয়া এখন কোথায় রাফিদ? নেই, সে আর এই পৃথিবীতে নেই মানে? সে এবার আমাকে ছেড়ে দিয়ে বলল, প্রায় পুরো একদিন ধরে তার কোনো খোঁজ পাচ্ছিলাম না আমরা। যেদিন বাড়ি থেকে বের হয়েছিল সেদিন ছিল তার কলেজের অফ ডে। মায়ের কাছ থেকে জানতে পারি আমি অফিসে যাওয়ার কিছুক্ষণ পরেই সে তার কোনো এক ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে বলে বাসা থেকে বের হয়। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, ফোনও অফ। পরে বাধ্য হয়ে পুলিশের কাছে যাই। আমি ভালো বিজনেসম্যান হওয়ায় আমার ক্ষমতাও ভালো ছিল। পুরো পুলিশ লাগিয়ে দিয়েছিলাম তাহিয়াকে খোঁজার জন্য। এর 6 ঘন্টা পর পুলিশ একটা পচা নর্দমা থেকে একটা মেয়েকে অর্ধ উলঙ্গ লাশ উদ্ধার করে। লাশটা ছিল তাহিয়ার। এখন আর কেউ আমাকে বিরক্ত করে না, ডাক দেয় না কেউ ভাইয়া বলে। কেন এমন করলে দিশা? কি ক্ষতি করেছিল আমার বোনটা তোমার? কেন করলে? এইসবের সাথে আমার কানেকশনটা আমি কিছুতেই মেলাতে পারছি না। তার দিকে তাকিয়ে দেখি সে আমার কাঁধের মধ্যে ঘুমিয়ে পড়েছে। তাকে আর কিছু জিজ্ঞাসা করার সুযোগ পেলাম না আমি। এতক্ষণে নেশার ঘরে যা বলেছে কাল এসবের কিছুই তার মনে থাকবে না। তবে আমার জন্য এইটুকু ইনফরমেশন যথেষ্ট। আমি আমার ক্লু পেয়ে গেছি। যেই লোকটাকে আজ মারলো সেও কি রেপিস্টদের মধ্যে একজন ছিল? এখন শুধু আমাকে এইসবের পিছনে রহস্য খুঁজে বের করতে হবে ও এইসবের সাথে আমি কিভাবে জড়িয়ে আছি সেটাও জানতে হবে। চিন্তা করবেন না রাফিদ, খুব শীঘ্রই আপনার সব ভুল আমি ভাঙাবো।
কিন্তু তার আগে আপনি কেন আমাকে ভুল বুঝেছেন তা বের করতে হবে। আমি জানি আপনিও আমাকে ভালোবাসেন, তবে সেই ভালোবাসাটা হয়তো মনের কোথায় ঘৃণার নিচে চাপা পড়ে আছে। এতদিন তো আমাকে এত অত্যাচার করার পরও আপনাকে ভালোবেসেছি, আর এখন তো আপনার কাছ থেকে এসব জানার পর আপনাকে আরো বেশি করে ভালোবাসতে শুরু করেছি আমি। তার দিকে তাকিয়ে মুচকে এসে কপালে একটা আলতো করে চুমু খেলাম। কপালে লেপ্টে থাকা ছোট চুলগুলো সরিয়ে এক হাতে তার মাথায় চুলগুলো আরো এলোমেলো করে দিলাম। ইস, পুরোই যেন কিউটনেসের ডিব্বা একটা। ভাবতেই ভালো লাগছে এই কিউট ছেলেটা আমার। হ্যাঁ, শুধুই আমার। চোখ খুলে দেখে আমি এখনো ছাদের মধ্যে রয়েছি। গতকাল রাতে আমি আর রাফিদ এখানেই শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এখানে তো আমি একা। তাহলে সে বোধহয় আমায় আগেই রেখে উঠে চলে গেছে। আমিও দেরি না করে তাড়াতাড়ি করে শোয়া থেকে উঠে ছাদ থেকে নেমে আসি। রুমে এসেও রাফিদকে পেলাম না। গেল কোথায় এত সকালে? ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে। আল্লাহ গো, কত দেরি হয়ে গেল আজকে। তবে এই খাটাস মার্কাটা আজ কিছু করলো না কেন? আপাতত এসব চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে ফ্রেশ হতে চলে গেলাম। কিন্তু ওই যে একটা প্রবাদ আছে না, অবাকি যেখানে যায় সাগর সেখানেই শোকায়। আমারও ঠিক একই দশা। ওয়াশরুমে ঢুকতেই কারোর সাথে ধাক্কা খেলাম। পিছন ফিরে দেখে রাফিদ। তাকে দেখে আমার পৃথিবী যেন পুরো থমকে গেছে। আমি 10 হাত লম্বা হা করে তার দিকে তাকিয়ে আছি। সে খালি গায়ে শুধু একটা 3/4 ট্রাউজার পরে শাওয়ারের নিচে দাঁড়িয়ে আছে। এইসবের চক্করে আমি যে ভিজে টইটুম্বুর হয়ে গেছি সেদিকে আমার কোনো খেয়াল নেই। আমিও সে একদম মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছি, আর শাওয়ারটাও যেন থামার কোনো নামই নিচ্ছে না। অনবরত পানি বর্ষণ করে যাচ্ছে। আমার ধ্যান ভাঙে রাফিদের কথায়। সে আমাকে ধমক দিয়ে বলল, এভাবে হুটহাট কেউ ওয়াশরুমে ঢুকে পড়ে? নক করে আসতে পারোনি? যত সব আপদ কোথাকার। তার কথা শুনে আমার মেজাজ চরমে উঠে গেল। নিজেই তো দরজাটা ভেঙেছে, আবার আমাকে ধমকানো হচ্ছে। দেখেছো কারবার? আমিও তাকে ডাবল ধমক দিয়ে বললাম, তো আপনি তো দরজা ভেঙেছেন কেন? হ্যাঁ, আমি বলেছিলাম ভাঙতে। এখন আবার নক না করে ঢোকাই ধমকাচ্ছেন। তার নকটা কি আমি আপনার মাথার উপর করব? আপনি দরজায় বড় একটা সাইনবোর্ড লাগিয়ে রাখতেন, রাফিদ ইজ ইনসাইড, তাহলে তো আর ঢুকতাম না। আবার আমাকে বলে আপদ। সে আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তো ভাবছে আমার মাঝে এত সাহস কোথা থেকে আসলো। ইনফ্যাক্ট আমিও তাই ভাবছি। তবে আজ কেন জানি রাফিদকে আমার একটুও ভয় লাগছে না। হয়তো গতকাল তার ওই কথা শোনার পর তার চোখ মুখ মুহূর্তের মাঝে রাগে লাল নীল হয়ে গেল। সে আমার 2 হাতের বাহু শক্ত করে চেপে ধরে তার আরো কাছে নিয়ে দাঁতের দাঁত পিষে বলল, খুব বার বেড়েছ তাই না? আমাকে ধমকাচ্ছ তুমি? হ্যাঁ, আমাকে? তার এইসব কাণ্ডে আমার ভয় লাগছে না, বরং তার ওই লাল পিলা চেহারা দেখে আমার জোকারের কথা মনে পড়ে গেল। আচ্ছা, রাফিদ জোকার সাজলে কেমন দেখা যাবে ভাবতে আমার সেই লেভেলের হাসি পাচ্ছে। না, এই হাসিকে পেটের ভিতর দমিয়ে রাখার শক্তি আমার নেই। তাই এবার বেশ জোরে জোরে শব্দ করে হু হা করে হেসে দিলাম আমি। হাসতে হাসতে রাফিদের বুকে ঢলে পড়েছি। আমার হাসিটা মনে হচ্ছে আগুনে কেরোসিন ঢালার কাজটা বেশ ভালো মতোই করেছে। সে আমাকে আবারও শক্ত করে জোরে ধমক দিয়ে বলল, স্টপ ইট, ড্যাম ইট। হাসছো কেন এভাবে? হ্যাঁ, এখানে হাসার কি হলো? তার ধমক আমি কিছুক্ষণ ঠোঁট চেপে হাসি বন্ধ করার ব্যর্থ চেষ্টা করে আবারও জোরে হেসে দিলাম। আমার হাসি যেন আজ থামতেই চাইছে না। রাফিদ আমার দিকে কিছুক্ষণ শান্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে যা করলো তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। সে হুট করে আমার পিঠের দিক দিয়ে ব্লাউজের ভিতরে হাত ঢুকিয়ে আমার খোলা চুলগুলো আঁকড়িয়ে ধরলো। তারপর আমার ঠোঁটে তার উষ্ণ ঠোঁটজোড়া মিলিয়ে দিল। আজ আমিও তাকে বাধা দেওয়ার কোনো চেষ্টাই করলাম না, বরং তার সাথে তাল মিলিয়ে ভালোবাসার খেলায় মেতে উঠলাম। দুজনেই যেন এক অন্য জগতে বিরাজ করছি। ঝর্ণার পানিও যেন আজ আমার তৃষ্ণা মেটাতে ব্যর্থ। এক পর্যায়ে সে আমার ঠোঁট ছেড়ে দিয়ে দেওয়ালের সাথে আমার পিঠ ঠেকিয়ে একদম আমার শরীরের সাথে মিশে তার এক হাত আমার উন্মুক্ত কোমরে ও অন্য হাত আমার ঘাড়ের এক সাইডে রেখে ঘাড়ে মুখ ডুবালো। আমি এক হাত দিয়ে তার মাথার পিছনের চুলগুলো মুষ্টিবদ্ধ করে ধরে আছি।
রাফিদ আজও সেই একই কাজ করবে না তো? না, আজ আমি তাকে আমার ফিলিংস ইমোশন নিয়ে তাকে খেলতে দিব না। তাই আমি তার চুল ছেড়ে তার বুকে হালকা ধাক্কা দিয়ে বললাম, রাফিদ ছাড়ুন আমাকে। না, তার কোনো পাত্তাই নেই। রাফিদ কি করছেন, ছাড়ুন বলছি। এবারও ফলাফল শূন্য। তাই আমি বাধ্য হয়ে বেশ জোরেই তার বুকে দুহাত দিয়ে তাকে ধাক্কা মারলাম। হ্যাঁ, কাজ হয়েছে। সে দূরে গিয়ে আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রয়েছে। হয়তো এমনটা এই মুহূর্তে সে আশা করেনি। আমি কথা ঘোরানোর জন্য নিচের দিকে তাকিয়ে বললাম, এভাবে ভেজা অবস্থায় বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। আমি রুমে চেঞ্জ করছি, আপনি এখানে করে নিন। কথাটা বলে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালাম না, আর না তার দিকে তাকিয়েছি। তাকালে হয়তো তার অবাক হওয়া চেহারাটা দেখতে পারতাম। রান্নাঘরে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি, চিংড়ি মাছের খিচুড়ি, আচার আর গরুর মাংস ভুনা। রাফিদ সকালে বেশিরভাগ জুস আর ব্রেড খেয়ে অফিসে চলে যায়। তার নাকি সময় থাকে না। কি আর করার, ইজি কাজে বিজি মানুষ। আমি তো তার সাথে কথা বলতেই ভয় পাই। খাবারের কথা বলবো আবার কখন? তবে আজ আমার স্বাধীনতা দিবস, তাই নো ডর নো ভয়, অনলি অ্যাকশন হবে। খেতে তো তাকে হবেই, বিকজ দিস ইজ মাই চ্যালেঞ্জ। তাও নিজের কাছে। হ্যাঁ, ডাইনিং টেবিলে খাবার সার্ভ করে দু হাতের কোনোই টেবিলে ভর দিয়ে গালে হাত দিয়ে চেড়ে বসে আছি আর সিঁড়ির দিকে তাকাচ্ছি। বুঝলাম না এতক্ষণ কি করছে রুমে ও। অবশ্যই আজ রবিবার। আমি খেয়াল করেছি রবিবার দিন ও একটু লেট করেই অফিসে যায় সবসময়। হঠাৎ সিঁড়ির দিকে চোখ যেতেই দেখি রাফিদ হাতে ঘড়ি পড়তে পড়তে নিচে নামছে। क्या लुक है यार, व्हाट ए एटीट्यूड मैन। हाय, मैं तो मर जावा। ও মা, এ কি? এই তো দেখে আমাকে পাত্তাই দিল না। সে আমার দিকে একবার আর চোখে তাকিয়ে ধেই ধেই করে না খেয়ে চলে যাচ্ছে। সে মিন্ডারের সামনে যেতেই আমি তাড়াহুড়ো করে চেয়ার থেকে উঠে তার সামনে গিয়ে তাকে দু হাতে বাধা দিয়ে দাঁড়ালাম ও বললাম, আরে আরে মিয়া খারান, কই যাবার লাগছেন? এত খাওয়া যাওয়া কইরা? আগে খাইয়ে তারপর যান। সে আমার দিকে কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে বলল, হোয়াট ননসেন্স দিশা, এইসব কোন ধরনের ভাষা? আর পথ ছাড়ো, আমি খাবো না, দেরি হয়ে যাচ্ছে, সরো দেখি। সে আমাকে ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিল। কিন্তু আমিও নাছর বান্দা, সে যেই যেতে নেবে আবারও গিয়ে একইভাবে পথ আটকে দাঁড়ালাম। মানে কোনো দেরি হচ্ছে না, আমি জানি। তাছাড়া আপনি যত তাড়াতাড়ি খাবেন তত তাড়াতাড়ি যেতে পারবেন। আর যদি না খাই তো? তো তো আমি আমি কিছুক্ষণ ভেবেই চোখ বন্ধ করে এক নাগাড়ে বলতে লাগলাম, প্লিজ প্লিজ প্লিজ। এ কি, চোখ খুলে দেখি রাফিদ আমার সামনেই নেই। তো গেল কোথায়? টেবিলের দিকে চোখ পড়তেই দেখি সে কি সুন্দর আরামসে বসে খাচ্ছে। উফ, যাক বাবা, বাঁচা গেল। তার খাওয়া শেষ হওয়ার পরে সে উঠে চলে যাবে। তখন আমি বেশ বড়সড় একটা ঘুমটা দিয়ে হাতে টিফিন বক্স নিয়ে তাকে পিছন থেকে আবারও ডাক দিয়ে বললাম, ওগো শুনছো, খাবারটা নিয়ে যাও গো। সে পিছন ফিরে এইবার আমার দিকে অল্প সময় রাগি চোখে তাকিয়ে রইল। তারপর আমার দিকে এগিয়ে এসে ঠাস করে টিফিন বক্সটা নিয়ে হন হন করে চলে গেল। এদিকে আমি হাপলার মতো তার দিকে তাকিয়ে আছি। কি হলো কিছুই বুঝলাম না। আমি তো ভেবেছিলাম আমার উপরে এখন ইন্ডিয়া পাকিস্তানের বোমা ফাটবে। এটাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে। যাক, এখন কাজে লেগে পড়ো দিশা বাবু। রহস্যমন্ত্রীর রহস্য খুঁজে বের করতে হবে। বাড়ির পেছন সাইডটাই এসেছি আমি, কিন্তু এদিকে তো গাছপালার কিছুই নেই। তাহলে রাফিদ ওই দিন রাতে এখানে কেন এসেছিল? না, হার মারলে চলবে না, কিছু একটা তো পাবো এখানে। আমার নজর হঠাৎ অনেকগুলো গাছের সারির দিকে গেল। গাছগুলো ডালপালায় ভরপুর। দেখে কেন জানি মনে হচ্ছে ওই গাছগুলোর পিছনে কিছু একটা আছে। আমি আর দেরি না করে ওইদিকে পা বাড়ালাম। ঠিক যা ভেবেছিলাম তাই। এখানে অল্প কিছুটা জায়গা জুড়ে একটা ঘর রয়েছে। দেখে মনে হয় অনেক পুরনো ঘরটা। সামনে গিয়ে দেখি দরজাটা তালা। এখন কি করি? ঘর যেহেতু আছে, জানলা নিশ্চয়ই আছে। একটু খোঁজার পর তাও পেয়ে গেলাম। ঘরের ভিতরে ঢুকে আমি অবাক, কারণ একটা চেয়ারে দড়ি ঝোলানো ও বিভিন্ন জায়গায় জায়গায় রক্তের দাগ। আমার বুঝতে বাকি নেই এখানে কারোর মার্ডার হয়েছে। তবে যারই হয়েছে সে অবশ্যই অপরাধী হবে।
এত কিছু ভাবার সময় নেই, যা করতে এসেছি তাড়াতাড়ি করতে হবে। রুমটা পুরোই স্টোর রুমের মতো, সব বাতিল জিনিসপত্র। খুঁজতে খুঁজতে একটা পুরনো আলমারির দিকে চোখ গেল আমার। আলমারি খুলে দেখি এর ভিতরে কিছু পুরনো পুতুল আর খেলনা ছাড়ার কিছুই নেই। তবে একটা পুরনো বড় গয়নার বাক্স আছে। প্রচণ্ড কৌতূহলে তাড়াতাড়ি করে বক্সটা খুলে ফেললাম। এর ভেতরে দুটো বন্ধ মোবাইল ও কিছু ছবি রয়েছে। সবগুলোই একটা মেয়ের হাস্যোজ্জ্বল ছবি। তবে মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। কোথায় তো দেখেছি আমি একে, কিন্তু কোথায়? চোখ বন্ধ করে ব্রেনে জোর দিয়ে মনে করার চেষ্টা করছি। হ্যাঁ, মনে পড়েছে। আরে, এ তো সেই মেয়েটা যে 1 বছর আগে আমার ফোন চুরি করে পালিয়েছিল। তবে কি এটাই রাফিদের বোন তাহিয়া? ফোন দুটোর দিকে ভালো করে খেয়াল করে দেখি এখান থেকে একটা ফোন আমার। তাহলে কি আমার সাথে এসব করার পিছনে মূল কারণ এই ফোন? 1 বছর আগে বাস স্ট্যান্ডে বাস আসার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। এক পাশে টিউশনের জন্য গিয়েছিলাম, ওখান থেকে ফিরছি। হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে বলল, হাই আপি, তোমার ফোনটা কি একটু ইউজ করতে পারি প্লিজ? আসলে আমার ফোনে চার্জ নেই, বন্ধ হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট একটা কল করা ছিল এক ফ্রেন্ডকে। আমিও কিছু না ভেবে মানবতার খাতিরে আমার ফোনটা এগিয়ে দিয়ে বললাম, হ্যাঁ শিওর। থ্যাঙ্কস আপি। মেয়েটা আমার ফোন নিয়ে কাকে যেন কল করে বলতে লাগলো, হ্যালো সাদমান, তুমি কোথায়? হ্যাঁ এসে গেছি। ও হ্যাঁ, দেখতে পেয়েছি। খুব খুশি হয়ে কাকে যেন দূর থেকেই হাতে হাই দিল। তারপর মেয়েটা ফোন কানে দিয়ে সামনের দিকে দৌড়িয়ে চলে যেতে লাগলো। আর আমি তাকে পিছন থেকে অনেকবার ডাকলাম ফোনটা ফেরত দেওয়ার জন্য। তার খুশিতে কোনো হুঁশই নেই। দেখলাম আমার থেকে কিছু দূরে একটা ছেলের সাথে কি যেন কথা বলছে। ভাবলাম বোধহয় বয়ফ্রেন্ড। ফোনটা আবার এসে দিয়ে যাবে হয়তো। কিন্তু মেয়েটা ওই ছেলের সাথে একটা ব্ল্যাক কারে করে আমার ফোনটা নিয়ে চলে গেল। তাকে কারে উঠতে দেখে দৌড়িয়ে যেয়ে ফোনটা নিতে চেয়েছিলাম। দৌড়াতে দৌড়াতে অনেকবার ডাকলামও, কিন্তু ফলাফল জিরো। সে ততক্ষণে চলে গেছে। এখন সেদিন মনে করছি হয়তো মেয়েটা চোর, আর এইসব রাস্তাঘাটে চুরি করার ধান্দা। এই তো দেখে আরেক কাহিনী। তাহলে ওই দিন তাহিয়ার রেপ হয়েছিল। সব কেমন যেন গোলমেলে লেগে যাচ্ছে। রাত 8টা, রাফিদের আসার অপেক্ষায় রুমে বেডে পা ঝুলিয়ে বসে আছি। আমার সব প্রশ্নের উত্তর এখন সে দিবে। আজ আমি তাকে এড়িয়ে যেতে দিব না কিছুতেই। তার জন্য আজ যা করতে হয় দরকার হলে তাই করব। তাও এই ব্যাটার মুখ থেকে, না মুখ থেকে না, মুখ দিয়ে তো শালার ব্যাটার আমাকে বকা ছাড়া কিচ্ছু পারে না। বজ্জাত ব্যাটার পেট থেকে আজ আমি কথা বের করেই ছাড়বো। আমার ঘোর কাটে দরজা খোলার শব্দে। হ্যাঁ, রাফিদ এসেছে, কিন্তু ও ভিতরে ঢুকলে কেমতে? আরে দূর ছাতার মাথা, আমি বারবার কেন ভুলে যাই ওর কাছে সবসময় এক্সট্রা চাবি থাকে। মূল দরজা রাফিদ রুমে ঢুকে আমার দিকে একবার তাকিয়ে গায়ের কোট টাই খুলতে ব্যস্ত হয়ে পড়ল। আমি খুব বড়সড় একটা শ্বাস নিয়ে নিজেকে তৈরি করে নিলাম। তারপর বসা থেকে উঠে তার সামনে গিয়ে দাঁড়িয়ে বললাম, আপনাকে আমার কিছু জিজ্ঞাসা করার ছিল। সে ব্যস্ত ভঙ্গিতে বলল, যা বলার তাড়াতাড়ি বলো, আমি ফ্রেশ হব। কথাটা তাহিয়ার ব্যাপারে। এটুকু শোনার পর সে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমার মশলা ছাড়া এমনিতেই চিকেন তন্দুরি করে খাবে। তার চোখ দিয়ে যেন জ্বালামুখী বের হচ্ছে। সে আমার গাল দুটো এক হাতে চেপে ধরে দাঁতের দাঁত পিষে বলল, তোর ওই নোংরা মুখে যদি আর একবারও আমার বোনের নাম শুনেছি, তো তোর ওই মুখ আমি সুই সুতো দিয়ে সেলাই করে রেখে দিব। তুই যদি ভেবে থাকিস গতকাল রাতে আমি তোকে যা বলেছি তা আমি ভুলে গেছি, তাহলে তুই ভুল ভাবছিস। আমি অতটাও ড্রিঙ্ক করছিলাম না যে সব ভুলে যাব। একদিন ভালো করে কথা বলেছি বলে মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছিস, তাই না? বেশি নাচানাচি করিস না। তোর ওই পা দুটো ভাঙতে আমার 2 মিনিটও টাইম লাগবে না। কথাটা বলে আমার মুখ ধরেই এক সাইডে ধাক্কা মারলো। আমিও টাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। তার মানে গতকাল রাতের কথা তার মনে আছে? আমি তো ভেবেছিলাম ভুলে গিয়েছে। যাক, আমার কাজটা এবার আরো সহজ হয়ে গেল। সে চোখ বন্ধ করেই হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে আছে। হয়তো রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু আমি আজকে তাকে এত সহজে ছাড়ছি না। আমার সামনে টি টেবিলের মধ্যে ফলের ঝুড়ি থেকে ছুরিটা তুলে নিলাম।
তারপর দাঁড়িয়ে ছুরিটাকে নিজের হাতের শিরা বরাবর রেখে বললাম, আপনি যদি আমার প্রশ্নের জবাব না দেন তাহলে আমি আজ নিজেকে শেষ করে দিব। ভেবে দেখুন কি করবেন। মুহূর্তের মধ্যেই রাফিদের রাগ সব হাওয়া হয়ে গেল। ও সেটা ভয়ে পরিণত হলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, দিশা, কি করছো? প্লিজ ওটা ফেলো হাত থেকে। দেখো লেগে যাবে। ফেলো ওটা, ফেলো হাত থেকে। একদম এগোবেন না বলে দিচ্ছি। আগে উত্তর দিন আমার সাথে কেন এমন করছেন। ওকে ওকে, তোমার উত্তর চাই তো? বলো কি জানতে চাও? এটাই তো, আমি তোমার সাথে কেন এমন করছি? তোমার দোষ কোথায়? সে কথা বলতে বলতে আচমকায় যে হাতে ছুরিটা ছিল ওই হাতটা ধরে ফেললো। ও আমার হাত থেকে ওটা ফেলে ঠাস করে আমার গালে একটা চোর বসিয়ে দিল। তারপর আমাকে তার সাথে চেপে ধরে বলল, কেন তুই জানিস না তুই কি করেছিস? এখন নিজের দোষ ঢাকার জন্য এসব নাটক করছিস, তাই না? ওকে, তোর এতই যখন শখ আমার মুখ থেকে সব শুনবি, তাহলে শোন। তাহিয়ার লাশ পাওয়া যাওয়ার পর যেখানে ওর রেপ হয়েছিল ওখান থেকে দুটো ফোন পাওয়া যায়। আর ফোন দুটোর মধ্যে একটা ফোন কার জানিস? তোর। কিন্তু ওটা বড় বিষয় ছিল না। তার থেকেও বড় বিষয় ছিল তোর ফোনটা থেকে লাস্ট কল যাকে করা হয়েছিল ওটা ছিল তাহিয়ার বয়ফ্রেন্ডের, যে আরো দুইজনের সাথে মিলে আমার বোনটাকে কষ্ট দিয়ে মেরেছে। তুই যদি এত ইউনিসেন্ট হতি তাহলে তোর ফোন ওখানে কি করেছিল? আর সাদমানকেই বা তুই চিনিস কিভাবে? অপরাধী যতই চালাক হোক না কেন, একটা না একটা ভুল সে করেই, যেটা তুইও করেছিস। সেদিন নিজের বোনের লাশের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করেছিলাম অপরাধীদের খুঁজে বের করে তাদেরকে নিজের হাতে শাস্তি দেব। তাই আর পুলিশ কেসও করিনি। দুইজনকে আমি অলরেডি শেষ করেছি। আর বাকি তুই আর ওই সাদমান, ওকে তো আমি খুঁজে বের করবই। আর তোকে তিলে তিলে প্রতিটা মুহূর্ত মারবো আমি। এতক্ষণ চুপচাপ তার কথাগুলো শুনছিলাম। রাফিদের কথা শুনে আমার চোখে বন্যার মতো অশ্রু বইছে। সে এতটা খারাপ মনে করে আমাকে, শেষে কিনা আমি একটা মেয়ে হয়ে অন্য একটা মেয়েকে রেপ করাবো। ছি, ভাবতেই সারা শরীর কাটা দিয়ে উঠছে আমার। আমি কিছু না বলে এখনো তার দিকে তাকিয়ে আছি। সে আমাকে তাকিয়ে থাকতে দেখে বেশ জোরেই বলল, কি হলো? এখন মুখ বন্ধ কেন তোর? বল, এখন কেন এমন করলি আমার বোনটার সাথে? বল। আমি এবার কেঁদে কেঁদে তাকে বললাম, আমি কিচ্ছু করিনি রাফিদ তাহিয়ার সাথে। বিশ্বাস করুন, আপনি আমাকে ভুল বুঝছেন। ওই দিন তো তাহিয়া আমাকে বলতে না দিয়ে সে বলল, আর কত মিথ্যা বলবি? আর কত? তুই এখন ছুরি দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিলি না? এখন দেখ তোর কি হাল করি। আমার বোনটা যেই কষ্ট পেয়েছে, আজ তোকেও তা পেতে হবে। প্রচন্ড রেগেই বলল সে, আমাকে ধাক্কা মেরে বেডে ফেলে দিল। রাফিদ, না প্লিজ, এমনটা করবেন না আমার সাথে। আমিও চাই না আমাদের সম্পর্কটা এভাবে হোক। প্লিজ রাফিদ। আমার অনেক আকুত মিনত করার পরও সে আমার কোনো কথাই শুনল না। সে তার শার্টের প্রথম দিনটা বোতাম খুলতে খুলতে আমার দিকে এগিয়ে এসে তার শরীরের সম্পূর্ণ ভরটা আমার উপরে ছেড়ে দিল ও আমার ঘাড়ে মুখ ডোবালো। আমি তাকে সরানোর আপ্রাণ চেষ্টা করেও কোনো কাজ হলো না। তার মতো হাতির সাথে পেরে ওঠা আমার মতো পিঁপড়ের পক্ষে সম্ভব না। আমি আবারও তাকে সরানোর চেষ্টা করতে করতে বললাম, রাফিদ সরুন প্লিজ, প্লিজ সরুন। দেখুন, সে খুব জোরেই আমার ঘাড়ে কামড় বসিয়ে আমার মুখটা এক হাতের তালু দিয়ে চেপে ধরে বলল, এখন কি হলো? হ্যাঁ, ভাল লাগছে না বুঝি? এইটুকুতেই এই দশা? তাহলে পুরো বাসর করলে কি করবি? হ্যাঁ, তাছাড়াও তোর মতো নোংরা মেন্টালিটির মানুষের সাথে আমার কিছু করতেও ঘৃণা লাগে। বুঝতে পেরেছিস তুই? ঘৃণা করি আমি তোকে। যতটা ঘৃণা এই পৃথিবীতে কেউ কাউকে করতে পারে না, ততটাই ঘৃণা করি আমি তোকে। নেক্সট টাইম এইসব ভালো মানুষের নাটক আমার সামনে করতে আসবি না, মাইন্ড ইট। কথাটা বলেই আমার উপর থেকে উঠে তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি এখনো ওইভাবে শুয়ে শুয়ে নীরবে কাঁদছি। তার কথাগুলো আমার কানে এখনো বাজছে। সে আমাকে ঘৃণা করে, আমার কাছে আসতে তার ঘৃণা লাগে। আমি নোংরা মেন্টালের এই কথাগুলো যেন আমার কলিজাটাই ছেদ করে বেরিয়েছে।
এবার আমি উবু হয়ে শব্দ করে কেঁদে দিলাম। আর পারছি না আমি এসব সহ্য করতে। তাও যে অপরাধটা আমি করিনি ওটার জন্য এত শাস্তি দিচ্ছে আমায়। সব সহ্য হয়, কিন্তু বিনা অপরাধে শাস্তি পাওয়াটা মৃত্যু যন্ত্রণার থেকেও কঠিন আমি মনে করি। 2 পা তুলে আসাম করে এক ধানে টি টেবিলের দিকে তাকিয়ে সোফায় অনেকটা মূর্তির মতন বসে আছি। কাঁদতে কাঁদতে চোখের পানিও এখন আর আসছে না। রাফিদ বেলকনিতে আছে, হয়তো সিগারেট খাচ্ছে। আমি এখান থেকে তার গন্ধ পাচ্ছি। না, অনেক হয়েছে তার এইসব রং তামাশা। যে অপরাধ আমি করিনি তার জন্য কিসের শাস্তি পাবো? আমি সোফা ছেড়ে উঠে সোজা বেলকনিতে গিয়ে তার সামনে দাঁড়ালাম। র্যাপিং চেয়ারে বসে সিগারেট টানছে। আমি এক টানে তার হাত থেকে সিগারেট টেনে নিয়ে বেলকনির বাইরে ফেলে দিলাম। আমার কাণ্ড দেখে সে আমাকে রাগী গলায় বলল, হোয়াট ননসেন্স দিশা, সিগারেটটা ফেললে কেন? আমি তাকে রেগে বললাম, আপনি আর এসব খাবেন না তাই ফেলেছি। তোমার কোনো অধিকার নেই আমাকে এসব বলার। যাও এখান থেকে, লিভ। অধিকার তো আমার অনেক কিছুরই আছে, শুধু আমি আমার অধিকার এখনো দেখাইনি বলে। যদি দেখাই তাহলে আপনি আমার সাথে এসব করার সাহস পেতেন না। ওমা, তাই নাকি? তা কি করবে তুমি শুনি একটু। আপনি কি মনে করেন কি নিজেকে? যা খুশি তাই করে যাবেন আমার সাথে, আর আমি কিছুই বলবো না কোনো সময়। আপনি নিচের মতন করে আমাকে নিয়ে যা খুশি ভেবে যাবেন তা তো হতে পারে না। আমাকে কিছু বলার সুযোগটা পর্যন্ত দিচ্ছেন না আপনি। প্রতিনিয়ত আমার সাথে অন্যায় করছেন। আমি যে বলছি আমি কিছু করিনি তাই ইয়ার সাথে, আপনি বিশ্বাস করা তো দূরে থাক, আমার পুরো কথাটাও শুনছেন না। আর আমি আবারও সে আমাকে কিছু বলতে না দিয়ে আমার চুলে মুঠি ধরে রেগে বলল, আমি বুঝতে পেরেছি তুই ভালো কথার মানুষ না। যে মেয়ে আমার সাথে কথা বলতে ভয় পেত এতদিন, সে আজ আমার সাথে এভাবে কথা বলছে। তোকে আবারও মনে করিয়ে দিতে হবে আমি কে। আমার হাত খাটের 2 কোণায় পা মুখ বাঁধা অবস্থায় খাটে হেলান দিয়ে বসে আছি। আর রাফিদ আমার সামনে বসে একটা ছুরি নিয়ে একটা ট্রের মধ্যে ঘোরাচ্ছে। একটা ফার্স্ট এড বক্সও রাখা তার সামনে। তার চেহারার দিকে তাকিয়ে চোখ দিয়ে পানি পড়ছে আমার। আমি বুঝতে পারছি এখন আমার সাথে ভয়ানক কিছু ঘটতে চলেছে। ছোটার জন্য ছটপট করছি, কিন্তু এতেও আমি ব্যর্থ। সে শান্ত গলায় বলল, কি হয়েছে সোনা, এখন কেন ছটফট করছো? আগে মনে ছিল না? তোমার সাহসটা কমানোর জন্য যে এই ডোজটা তোমাকে দিতেই হবে সোনা। প্লিজ ডোন্ট মাইন্ড। সে আমার এক হাতের বাঁধনটা খুলে দিল। সাথে সাথেই আমি আমার মুখের বাঁধনটা খুলতে যাব, সে আমার হাতটা ধরে তার সামনে এনে বলল, তুমি তখন এই হাতটাই তো কাটতে চেয়েছিলে না? এখন আমি তোমাকে হেল্প করছি, দাঁড়াও। আমি ভয়ে চোখ বড় বড় করে ক্রমাগত মাথা নেড়ে ইশারায় তাকে না করে চলেছি, কিন্তু সে আমার না শুনলে তো। সে আমার হাতের মাঝ বরাবর শিরা থেকে অনেকটা দূরে ছুরি দিয়ে এক টান মারল। সাথে সাথে সেখান থেকে অনর্গল রক্ত ঝরতে লাগলো। আমি ব্যথায় চোখে জল ফেলা ও ছটফট করা ছাড়া আর কিছুই করতে পারছি না। কিভাবে করব? আমার মুখ, এক হাত পা যে বাঁধা। রাফিদ ফার্স্ট এড বক্সটা খুলে ওটা থেকে তুলো ওষুধ লাগিয়ে আমার কাটা অংশে লাগাতে লাগাতে বলল, ইস, খুব লেগেছে তাই না? লাগবেই তো। দেখো তো কতখানি কেটে গেছে। চিন্তা করো না, আমি ওষুধ লাগাচ্ছি তো, এক্ষুনি সেরে যাবে। সে আমার হাতে ব্যান্ডেজ করে আমার হাতটা ছেড়ে দিল। সে হাত ছেড়ে দেওয়ার পর আমি তৎক্ষণাৎ আমার মুখের বাঁধনটা খুলে হাঁপাতে হাঁপাতে কান্না জড়িত কণ্ঠে বললাম, আপনি কি পাগল? কি করছেন এটা? নিজে কেটে আবার নিজেই ওষুধ লাগাচ্ছেন? আমার কথার কোনো রিয়াকশন না দিয়ে সে আবারও আমার ওই হাতটা টেনে ধরল। আমার অন্য হাতে বাঁধা থাকায় কিছু করতে পারছি না। সে বলল, তুমি কি চাও? আমি আবারও তোমার এই সুন্দর হাতটা কেটে ক্ষত বিক্ষত করি? যদি না চাও তাহলে আর একটা কথাও যেন মুখ দিয়ে না বের হয়। মাইন্ড ইট। বলেই আমার হাতটা ঝাড়ি দিয়ে ফেলে রুম থেকে চলে গেল। সে চলে যাওয়ার পর আমি খুব কষ্টে আমার কাটা হাত নিয়ে অন্য হাতের বাঁধনটা খুললাম। তারপর পায়েরটা। হাতের কাটা জায়গাটা খুব ব্যথা করছে। না, আমি তাকে আর কিছু বলার চেষ্টা করব না, আর না বোঝানোর। সে যেহেতু কিছুই শুনবে না, তাহলে আমি বলবো কেন? আপনি চান না তো আমি কিছু বলি? ঠিক আছে, বলবো না। আর না নিজেকে নির্দোষ প্রমাণ করব আপনার কাছে।
পরের দিন ড্রয়িং রুমের সবাই বসে টিভিতে কার্টুন দেখছি আর পপকর্ন খাচ্ছি। আমার মন ভালো করার জন্য এটা বেস্ট ওয়ে। আজকে রাফিদের অফ ডে, তাই সে বাসায় আছে, রুমে বসে ল্যাপটপে কি যেন কাজ করছে। এর কি অফ ডেতেও কাজ করা লাগে নাকি? যা খুশি করুক কে, আমার কি? আমি সকাল থেকে একবারও রাফিদের সাথে কথা বলিনি। সে যা বলেছে চুপ করে তাই করে গিয়েছি। কেন বলবো কথা তার সাথে? সে তো আমাকে ঘৃণা করে। আর গতকাল যা করলো সে, এমন সময় উপর থেকে খাটাস মার্কা পাষাণটা জোরে জোরে ডাকতে লাগলো। দিশা, এই দিশা। না, যাব না আমি। ডাকুক কে, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ, সে আবারও ডেকে ওঠে। কি হলো, শুনতে পাচ্ছ না? এখন আমি নিচে আসলে কিন্তু আবার স্পেশাল ডোজ দেব। এই কথা শোনার পর আমি তড়ি ঘড়ি করে উঠে কোনো মতে উপরে চলে গেলাম। এই খচ্চরের স্পেশাল ডোজ মানেই আমার উপর বোমা ফাটা। রুমের ভেতর ঢুকেই রাফিদের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু বেটা খাটাস মার্কা কিছু বলা তো দূর, আমার দিকে তাকাচ্ছে না পর্যন্ত। এক মনে কাজ করছে, যেন মনে হচ্ছে এই মুহূর্তে এটা না করলে সে দম বন্ধ হয়ে মারা যাবে। আমিও তো তার সাথে কথা বলি না। ডেকে এনে এভাবে দাঁড় করিয়ে রাখার কোনো মানে হয় কি? যত সব বেটা গন্ডার রামছাগল কোথাকার। এবার সে ল্যাপটপের দিকে তাকিয়েই কাজ করতে করতে বলল, আলমারির ড্রয়ার থেকে নীল রঙের ফাইলটা বের করে দাও। তার কথা শুনে এবার আমার প্রচুর রাগ হলো। এই কাজটা তো সে নিজেও করতে পারতো না, তা করবে কেন? করলে আমাকে চালাবে কি করে? আমিও আর কিছু বললাম না। বাম হাতে ফাইলটা বের করে তার সামনে রেখে নিচে চলে আসলাম। ডান হাতটা নাড়তেও কষ্ট হয় আমার। হবেই না বা কেন? কতখানি কেটেছে পাষাণটা। শত্রুর সাথেও মনে হয় এমন করে না। এইভাবে কেটে গেল 3 দিন। এই 3 দিনে আমি তার সাথে কোনো কথা বলিনি, সেও দরকার ছাড়া কোনো কথা বলে না আমার সাথে। তার কেমন লাগে আমার জানা নেই, তবে আমার খুব কষ্ট হয়। নিজেকে একটা জীবন্ত লাশের মতন লাগে আমার। রোবটের মতন যা বলে তাই করি। ছাদের এক কোণে রেলিং ধরে দাঁড়িয়ে আছি। রাফিদ বাসায় নেই। সন্ধ্যা হতে আর কিছুক্ষণ বাকি মাত্রই। প্রকৃতিতে সূর্যের লাল আভা বইছে ও বাতাসে কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ। আমার কাছে এই পরিবেশটা খুব পছন্দের। হাজারের কষ্ট যেন মুহূর্তের মাঝে প্রকৃতি বিলীন করে দেওয়া যায়। হঠাৎই কেউ আমাকে পিছন থেকে এসে জড়িয়ে আমার ঘাড়ে মুখ ডোবালো। প্রথমে কিছুটা ভয় পেলেও তার শরীরের পারফিউমে গন্ধ বুঝতে বাকি নেই যে এটা কে। আমি তার এভাবে ধরে কোনো রিয়াকশন দিলাম না। যেভাবে ছিলাম সেইভাবেই দাঁড়িয়ে আছি, যেন কোনো মূর্তি। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার ঘাড়ে তরল জাতীয় গরম কিছু পড়ছে। তাহলে কি রাফিদ কান্না করছে? কিন্তু কেন? আমার খুব ইচ্ছা করছে তাকে একবার জিজ্ঞাসা করতে। তাও ইচ্ছাটাকে মনের ভিতরে দমিয়ে এক কোণে রেখে দিলাম। সে বলল, আই এম সরি দিশা। তার কথা শুনে আমি চমকে উঠলাম। সে আমাকে সরি বলছে? ভাবা যায়? সত্যিই অবিশ্বাস করা একটা ব্যাপার। তার কণ্ঠটাও কেমন যেন শোনা যাচ্ছে, হয়তো কান্নার ফলে। কিন্তু হঠাৎ আমাকে সরি বলার কারণটা কি? আমাকে আঘাত করার জন্য নাকি অন্য কোনো কারণ? আমি তাও তার সাথে কোনো কথা বলছি না। সে আবারও বলল, কথা বলবেন আমার সাথে? প্লিজ দিশা, চুপ করে থেকো না, কিছু তো বলো। আমাকে কি ক্ষমা করা যায় না দিশা? আমি তাও চুপ করে আছি। বুঝতে পারছি না সে কিসের জন্য আমার কাছে ক্ষমা চাইছে। আমার মনের কষ্ট দেওয়ার জন্য, আমাকে প্রতিনিয়ত টর্চার করার জন্য, নাকি আমাকে ভুল বোঝার জন্য? আমি তার কোনো কথার জবাব দিলাম না। অপরাধ সে আমার সাথে অনেক করেছে। কয়টার জন্য কয়টা সরি বলবে সে? সে কি তাহলে সব সত্যি জানতে পেরেছে? আর শুধুমাত্র সরি বললেই কি 7 খুন মাফ হয়ে যায়? প্লিজ দিশা, কথা বলো। তোমার এই চুপ থাকা